হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স উইথ পিনাকি স্যার। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2026-এর সমস্ত চ্যাপ্টার থেকে শেষ মুহূর্তের মহা সাজেশন নিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো এখান থেকে 100% কমন আসতে বাধ্য। এখানে আমি একটু বলে দিই প্রথম থেকে যে এখানে কি টাইপের কোশ্চেন রাখা হয়েছে। এখানে 2017 থেকে 2025 পর্যন্ত সমস্ত যে কোশ্চেন এসেছিল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ, এসএকিউ, 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস এর কোশ্চেন যা কিছু এসেছিল সব কোশ্চেন এখানে কিন্তু রাখা হয়েছে। সাথে সাথে যদি আমি সম্পূর্ণ ভিডিওটা একটা ভিডিওতে করতে না পারি, আমি শেষ 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 পর্যন্ত তোমাদেরকে এর পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা যাই হোক যতটা সম্ভব করার চেষ্টা করছি, যেহেতু পরীক্ষা তোমাদের খুব কাছাকাছি চলে এসেছে। একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে দিচ্ছি। দেখো দেখো চ্যাপ্টার 1, পরিবেশের জন্য ভাবনা। প্রথমে রাখা আছে এমসিকিউ 1 মার্কসের কোশ্চেন। আবারও বলে দিই 2017 থেকে 2025 পর্যন্ত যা কিছু কোশ্চেন এসেছে সমস্ত কোশ্চেন এখানে আছে। সাথে সাথে থাকছে কি না এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো এই 2025-এ আসার জন্য ভীষণ, 2026-এ আসার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? তো দেখো একদম প্রথম কোশ্চেন এমসিকিউ কি আছে দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অবশ্যই প্রত্যেকে জানো অক্সিজেন, ঠিক আছে? আমি এখানে সালগুলো লিখিনি কোনটা কোন সালে এসেছিল। আমি প্রত্যেকটা কোশ্চেন, যেহেতু আর সময় নেই, খুব তাড়াতাড়ি আমাকে করতে হয়েছে, সেই জন্য কি করলাম না কোশ্চেনগুলো তোমাদের শুধু দিয়ে দিয়েছি। তোমরা 2017 থেকে 2025-এর মধ্যে সব কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উন্নতা নয়, এটা উষ্ণতা হতো, ঠিক আছে? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? গ্রিন হাউস গ্যাস হিসাবে উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে অবদান বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 3 কি আছে, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে? কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে? কোন গ্যাসটা শোষণ করে? এখানে অপশন আছে নাইট্রোজেন, অক্সিজেন, CH4, হিলিয়াম। তো দেখো এখানে মনে রাখতে হবে যে অবলোহিত রশ্মিকে শোষণ করছে শুধুমাত্র গ্রিন হাউস গ্যাসগুলো। তো এখানে গ্রিন হাউস গ্যাস কোনটা আছে না CH4, তো সঠিক অ্যান্সার হবে CH4। চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না কোন গ্যাসটি? NO2, CFC নাকি CO2? ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা করে না। এখানে আমরা পড়েছি ওজোন স্তরে ক্ষয়ের ভূমিকা, NO লিখতে হবে, NO2 লিখতে হবে, CFC লিখতে হবে, ঠিক আছে? তো এখানে CO2 কিন্তু ওজোন স্তরের ক্ষয়ে কোনো ভূমিকা নেই, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে CO2। চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। খুব তাড়াতাড়ি রিভিশন হবে। দেখো বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? বায়ুমণ্ডল সবচেয়ে ঘনত্ব বেশি হচ্ছে ট্রপোস্ফিয়ার, সবথেকে নিচের যে স্তর সেটার ঘনত্ব সবথেকে বেশি। চলে আসুন নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। কোনটা গ্রিন হাউস গ্যাস? এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, জলীয় বাষ্প আছে, আর নাইট্রোজেন আছে। কোনটি গ্রিন হাউস গ্যাস? অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে গ্রিন হাউস গ্যাস এখানে কোনটা হবে? জলীয় বাষ্প হবে, ঠিক আছে? চলে আসুন নেক্সট কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান হলো CFC, CH4, CFC, CO2 নাকি CO? বায়োগ্যাসের প্রধান উপাদান কি না, বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এটাতে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। অনেকেই CO2 আর CH4 এ গুলিয়ে যায় যে মিথেন হবে না কার্বন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে? তো মনে রাখতে হবে প্রধান গ্রিন হাউস গ্যাস যদি দেয় তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে, আর যদি প্রধান বায়োগ্যাস দেয় তখন কিন্তু কি হবে না CH4 মিথেন হবে, ঠিক আছে? চলে আসুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? আগে একটু আগে পেলাম না, কি পেলাম না ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা করে না কোনটা? এখানে বলছে ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা করে কোনটা। দেখো CFC আছে, আর্গন আছে, হিলিয়াম আছে, আর কার্বন ডাইঅক্সাইড আছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, CFC। ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা সব থেকে বেশি করে CFC। চলে আসুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, পেট্রোল, সৌরশক্তি নাকি প্রাকৃতিক গ্যাস? জীবাশ্ম জ্বালানি নয়। তো এখানে কয়লা, পেট্রোল আর প্রাকৃতিক গ্যাস এগুলো প্রত্যেকটাই জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? এখানে সঠিক অ্যান্সার হবে সৌরশক্তি। সৌরশক্তি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। চলে আসুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো,
প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের চাপ প্রায় কত কমে যায়? প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের চাপ কমে, মনে রাখবে তোমরা 6.5 এত সেমি এইচজি করে চাপ কমে যায়। ঠিক আছে, এখানে বায়ুমণ্ডলের চাপ কমে যায় প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 সেমি এইচজি করে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার। তাও এটা একবার গুগল সার্চ করে নেবে, যদি কোনো ডাউট থেকে থাকে এটা একটু গুগল সার্চ করে নেবে তোমরা। ঠিক আছে, তো চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার। আচ্ছা, ভিএসএ কিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, সব 1 মার্কসের কোশ্চেন। চলে এসো, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, উচ্চতা, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা, এটা হচ্ছে 6.5, ঠিক আছে, 6.5 এত ডিগ্রি সেলসিয়াস করে কমে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার মানে একদম প্রথম স্তর, উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমে। ঠিক আছে, আচ্ছা এখানে শুধুমাত্র উষ্ণতা কমে হতো, অ্যান্সারটা কমে হবে। ঠিক আছে, তো কত কমে সেটাও আমি বলে দিলাম, যে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমছে। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। মানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এর একটা ক্ষতিকর প্রভাব। ঠিক আছে, বিভিন্ন যানবাহন থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, তো প্রধান ভূমিকা কার্বন ডাইঅক্সাইড যেহেতু আছে, সেই জন্য কার্বন ডাইঅক্সাইড রিলেটেড কিছু একটা এখানে ভূমিকা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? ঠিক আছে, তো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হবে কি না, ক্লোরিন, সক্রিয় ক্লোরিন পরমাণু এই হচ্ছে কি না ওজোনকে ভেঙে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তো চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস কোথায় ব্যবহার করা হয়? বায়োগ্যাস, বায়োগ্যাস হচ্ছে প্রধান ব্যবহার এইসবের ক্ষেত্রে জ্বালানি দিয়ে দেবে। ঠিক আছে, বায়োগ্যাসকে প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা ওজোন স্তরে ওজোনের বিয়োজনে এনও এর ভূমিকা কি? এনও এর ভূমিকা বইতে দেখো পেয়ে যাবে। ঠিক আছে, এখানে রিঅ্যাকশনটা লিখলেই হবে। চলে এসো নেক্সট কোশ্চেন। কি বলছে, আবার বলে দিই যে যে কোশ্চেন গুলো আলোচনা এখানে করা হচ্ছে, ঠিক আছে, যেগুলো করা হচ্ছে না, এত এত কোশ্চেন এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। ঠিক আছে, তাই যেগুলো এখানে আলোচনা করতে আমি এই মুহূর্তে পারবো না, সেগুলো তোমরা, আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাক নাম্বার লিখে ছবি তুলে পাঠিয়ে দিবে, তার অ্যান্সার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। ঠিক আছে, 8001806200। ঠিক আছে, তবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে একবার হলো জাস্ট চোখ বুলিয়ে দেখে নিতে হবে। ঠিক আছে, তো দেখো কি বলছে না, কয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? ঠিক আছে, তো এখানে দেখো কাঠ কয়লা এ কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। ঠিক আছে, আচ্ছা কাঠ কয়লা, কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, সরি পেট্রোল এটাও জীবাশ্ম জ্বালানি, আর ইথানল, ইথানল হচ্ছে এখানে জীবাশ্ম জ্বালানি নয়। কোনটি জীবাশ্ম জ্বালানি বলেছে? আচ্ছা জীবাশ্ম জ্বালানি হচ্ছে, আচ্ছা পেট্রোল, পেট্রোলটাই জীবাশ্ম জ্বালানি। কাঠ শুধু কয়লা যদি বলতো তাহলে কিন্তু সেটা জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়তো না। ঠিক আছে, কিন্তু কাঠ কয়লা এটা হচ্ছে শুধু কয়লা জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়তো, কিন্তু কাঠ কয়লাটা এটা জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ছে না। ঠিক আছে, ইথানলও জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ছে না, তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে পেট্রোল, পেট্রোল হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো চলে এসো, জ্বালানির তাপন মূল্যের একক কি? জ্বালানির তাপন মূল্যের একক, তাপন মূল্য জিনিসটাকে একটু বলে দিই তাড়াতাড়ি, প্রতি 1 গ্রাম বা 1 কিলোগ্রাম মানে 1 ইউনিট। ঠিক আছে, 1 ইউনিট যে কোনো পদার্থ, ঠিক আছে 1 ইউনিট যে কোনো জ্বালানি বলবে তোমরা। ঠিক আছে, 1 ইউনিট যে কোনো জ্বালানিকে পোড়ালে যে পরিমাণ আমরা তাপ শক্তি পাচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা বলবো জ্বালানির তাপন মূল্য। ঠিক আছে, তো তাপন মূল্যের একক হচ্ছে, তোমরা এটাই লিখবে কিলো জুল, আচ্ছা কিলো জুল পার কেজি। ঠিক আছে, কেজে পার কেজি, কিলো জুল পার কেজি, এটা হচ্ছে যদিও এসআই ইউনিট। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে অনেকে ডাউট থাকে। ঠিক আছে, শুধু জুল পার কেজি লিখবো না কিলো জুল পার কেজি লিখবো না ক্যালোরি পার গ্রাম লিখবো। ঠিক আছে, তো এখানে তোমরা সবসময় যদি তাপন মূল্যের এসআই একক বলে বা শুধু একক বলে, তোমরা এসআই এককটাই লিখবে। ঠিক আছে, তোমাদের সিজিএস একক পড়বে নাই, এসআই এককে পড়বে, তো লিখবে কি না কিলো জুল পার কেজি। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে না কমে? স্ট্র্যাটোস্ফিয়ার মানে ভূপৃষ্ঠ থেকে সেকেন্ড স্তর, ঠিক আছে, উপরের দিকে সেকেন্ড স্তর যেটা। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, ওখানে উষ্ণতা বাড়ে। আমরা জানি প্রথম স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে -56 পর্যন্ত হয়। ঠিক আছে, -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় প্রথম স্তরের শেষ অংশের যে তাপমাত্রা, যেটাকে স্ট্রেটোপোজ বলা হয়, মানে সরি ট্রোপোপোজ বলা হয়। ট্রোপোপোজের পরে কি হয় না উষ্ণতা আবার বাড়তে থাকে, এবং একদম স্ট্রেটোপোজ যে অংশ সেখানে
উষ্ণতাটা কি হয় না 0°C হয়। ঠিক আছে, পরীক্ষা অনেকবার পড়ে যে স্ট্রেটোপজের উষ্ণতা কত, 0°C মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা চলে এসো। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? ওজোন স্তর সূর্য থেকে আগত, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইউভি রশ্মি। ঠিক আছে, ইউভি রে, ইউভি রে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোল বেড থেকে, কোল বেড, এখান থেকে দুরকম বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসতে পারে। সিবিএম এর ফুল ফর্ম কি? ঠিক আছে, সিবিএম এর ফুল ফর্ম হচ্ছে কোল বেড মিথেন। ঠিক আছে, মনে রাখবে এটা। আরেকটা সাথে সাথে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস মানে মিথেন গ্যাস। ঠিক আছে, CH4 কোনটাই লিখলাম। ঠিক আছে, নামটা জানো, মিথেন গ্যাস। ঠিক আছে, তো চলে আসুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলছে না, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো। বায়ুতে একটা গ্যাসের নাম করতে বলছে যেটার পরিমাণ কি না বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে। আচ্ছা, অনেক গ্যাস আছে, যে কোনো একটা গ্যাসের নাম তোমাদের বলতে বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো মেন মেন যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, একটা শক্তি উৎসের নাম যেটা স্থিতিশীল উন্নয়নের জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন সৌরশক্তি সবার প্রথমে, আচ্ছা সৌরশক্তি স্পেলিংটা করে লিখি, তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সৌরশক্তি। ঠিক আছে, চলে এসো কি বলছে নেক্সট কোশ্চেন, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম লেখো। জীবাশ্ম জ্বালানির বিকল্প, যে কোনো জ্বালানির নাম বলতে বলেছে। ঠিক আছে, তো জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কি লেখা যেতে পারে? আচ্ছা, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটা জ্বালানির নাম হচ্ছে, যে ধরো সৌরশক্তিকে কাজে লাগিয়ে যদি কোনো, আবার এটাও বলা যেতে পারে যে বাড়িতে যে রান্নার ক্ষেত্রে অনেক গ্রামাঞ্চলে যে গ্যাসটা ব্যবহার করা হয় যেটা হচ্ছে মিথেন গ্যাস। ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো না, মিথানোজেনিক প্রক্রিয়া যে মিথেন গ্যাস তৈরি করা হয়। ঠিক আছে, সেইটাও হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বলতে পারো। ঠিক আছে, তো মিথানোজেনিক প্রক্রিয়া উৎপন্ন মিথেন গ্যাস বলতে পারো। ঠিক আছে, মিথেন গ্যাস এটা জীবাশ্ম জ্বালানির একটা বিকল্প বটে। ঠিক আছে, আর তাছাড়াও আরেকটা আছে যেটা হচ্ছে কি না, একদম বইয়ের লাস্টে দেওয়া আছে, দেখবে যে মিথেন হাইড্রেট জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে এখন মিথেন হাইড্রেটকে ব্যবহার করা হবে। ঠিক আছে, যেখানে 13% মিথেন থাকে। এর সংকেতটাও পড়তে পারে, মিথেন হাইড্রেটের সংকেত কি আমি একটু বলে দিই, যে মিথেন হাইড্রেটের সংকেত মনে রাখবে তোমরা, যে 4CH4, 23 অণু জল, 23H2O। ঠিক আছে, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। আমি নামটা একটু লিখে দিচ্ছি, মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেট। ঠিক আছে, তো মিথেন হাইড্রেটের সংকেত পড়তে পারে। ঠিক আছে, মিথেন হাইড্রেট, এখানে 13% মিথেন থাকে, এটাও তোমরা একটু মনে রাখবে ভালো করে। ঠিক আছে, আচ্ছা বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম করো। আচ্ছা, একটু আগে এই কোশ্চেনটা করলাম, যদিও আবার হয়তো 2টো বা 3টে সালে পড়েছিল, তার জন্য এটা দেওয়া আছে। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি করে এমন একটা গ্যাসের নাম। ঠিক আছে, যে কোনো গ্যাস, একটু আগে করলাম, মিথেন বলতে পারো, কার্বন ডাইঅক্সাইড বলতে পারো। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যে কোনো গ্যাস লিখতে পারো যেটা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। ঠিক আছে, চলে আসুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 কি বলছে তাড়াতাড়ি করে রিভিশন করি। বায়ুমণ্ডলে উপস্থিত একটা গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে উপস্থিত একটা গ্যাসের নাম যেটা গ্রিন হাউস গ্যাস নয়। আচ্ছা, কি বলবে এখানে, অক্সিজেন বলতে পারো, নাইট্রোজেন বলতে পারো, ইত্যাদি ইত্যাদি যে কোনো বলে দিবে। ঠিক আছে, আচ্ছা কয়লার একটা নমুনা তাপন মূল্য দেওয়া আছে 30,000 কিলোজুল পার কেজি, বলতে কি বোঝায়? এর অর্থ কি না, 30,000 কিলোজুল, কিলোজুল মানে 1 কেজিকে পোড়ানো হয়েছে। ঠিক আছে, কিলোজুল পার কেজি, পার কেজিতে এত কিলোজুল করে আমি তাপ পাচ্ছি। ঠিক আছে, কি লিখবো তাহলে, কয়লার একটা নমুনা তাপন মূল্য বলা আছে, কয়লার একটা নমুনা তাপন মূল্য এত কিলোজুল পার কেজি। তার মানে কি না, ওই নমুনাতে 1 কেজি পরিমাণ কোনো কয়লাকে যদি পোড়ানো হয় তাহলে কি লিখবো না, 30,000 সামথিং দেওয়া আছে, হ্যাঁ 30,000 এত কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, 1 কেজি পরিমাণ কয়লাকে যদি পোড়ানো হয় তাহলে 30,000 কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। তো এটাই তোমাদেরকে লিখতে হবে। চলে এসো নেক্সট, স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? আচ্ছা, এখানে কোশ্চেনগুলো তোমরা জাস্ট একটু স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, আমি জাস্ট একটু শো করাচ্ছি। ঠিক আছে, যে যে কোশ্চেনগুলো পারবে না সেগুলো, আমি লং কোশ্চেনগুলো অত ডিসকাস করা পসিবল নয় এই মুহূর্তে একটা ক্লাসের মধ্যে। ঠিক আছে, এত এত চ্যাপ্টার, এত লং কোশ্চেন ডিসকাস করে এই মুহূর্তে সম্ভব নয়। ঠিক আছে, তাই আমি এখানে স্ক্রিনে শো করাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, তোমরা একটু
কোশ্চেনগুলো জাস্ট স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। এবারে কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করো আজ রাতের মধ্যে, ঠিক আছে। তো কালই তোমাদের যেহেতু এক্সাম, আজ রাতে প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করো। আর আজই আমি ভিডিওটাকে আপলোড করব, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনগুলো আমি একটু পড়ে দিচ্ছি সাথে সাথে। স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন? রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। ক্লোরিন পরমাণু এবং ওজোন অণুর বিনষ্টি ঘটায় এমন একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও, ঠিক আছে। ক্লোরিন পরমাণু যে ওজোন স্তরের বিনষ্টি ঘটাচ্ছে, ঠিক আছে, একটা বিক্রিয়ার সাহায্যে দেখাতে হবে। চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা আছে? না মেসোস্ফিয়ার স্তর -92°C, মনে রাখবে একটু, ঠিক আছে। দেখো আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথ, এখান থেকে একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যেহেতু, তাই এটা আমি বলে দিই। আন্তর্জাতিক স্পেস স্টেশনের যদি কক্ষপথ বলে, কক্ষপথ থাকলে সেটা হচ্ছে কি না, কক্ষপথ থাকলে সেটা লিখবে যে থার্মোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। যদি আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথ বলা হয় তাহলে থার্মোস্ফিয়ার স্তর হবে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন যে যদি আন্তর্জাতিক স্পেস স্টেশনটা কোথায় আছে বা সেখানে যে উপগ্রহগুলো আছে সেগুলো কোথায় আছে, ঠিক আছে, সেটা যদি বলে সেটা হচ্ছে এর পরের স্তর যেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। যদি বলে আন্তর্জাতিক স্পেস স্টেশনটা কোথায় অবস্থিত, না এক্সোস্ফিয়ার স্তর, ঠিক আছে, সেক্ষেত্রে এক্সোস্ফিয়ার হবে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন আমি পেলাম নাই যে ভ্যান অ্যালেন বিকিরণ বলে কোথায় দেখা যায়, এটাও একটু মনে রাখবে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। তাই ক্লাসে কোশ্চেনের সাথে সাথে আমার কথাগুলো একটু শুনতে হবে তোমাদেরকে, প্রত্যেকটা জিনিসে কিন্তু গুরুত্বপূর্ণ। পুরো ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, তাই প্রত্যেকের জন্য বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু জাস্ট ওয়াচ করে নাও, ঠিক আছে। তারপর প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করে দেখো, মোটামুটি 100% কাছাকাছি কমন চলে আসবে, ঠিক আছে। চলে এসো দেখো, এসে কিউ কোশ্চেন 2 মার্কসের কোশ্চেন। আমি জাস্ট আবার বলছি, একটা ভিডিওর মধ্যে এতগুলো কোশ্চেন করা সম্ভব না, তাই আমি জাস্ট শো করাচ্ছি, ঠিক আছে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করছি ভিডিওটাকে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথে বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? আচ্ছা, স্পেস স্টেশনের কক্ষপথ একটু আগে বললাম থার্মোস্ফিয়ার স্তর। বিশ্ব উষ্ণায়ন কি, একটু তোমরা পারবে লিখবে, ঠিক আছে। ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো, ঠিক আছে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন, ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস ইফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনের সালের কোশ্চেন সাথে সাথে কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে, ঠিক আছে। একটু তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নাও। কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির, এটা কোনটির হতো, ঠিক আছে, কোনটির তাপন মূল্য বেশি? মিথেন হাইড্রেট কি, একটু আগে করলাম মিথেন হাইড্রেট কি বোর্ডে। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি লেখো, ঠিক আছে। আচ্ছা, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে, এটা কোনটি হতো, বারবার এটা মিস্টেক হয়েছে, একটু কোনটিতে হতো, ঠিক আছে, তাড়াতাড়ি করার জন্য মিস্টেক হয়েছে, যাই হোক সরি। বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি, কারণ সহ লেখো। স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন, ঠিক আছে। চলে এসো চ্যাপ্টার 2, গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাস। প্রথমে এমসিকিউ কোশ্চেন, যতটা সম্ভব আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, নিচের কোনটি চাপের এসআই একক, ঠিক আছে। চাপের এসআই একক কি বলে, না পাস্কাল, ঠিক আছে। আমি আচ্ছা, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। পাস্কাল যদি না থাকে তাহলে পাস্কাল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। পাস্কাল সমানই হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। একটু মনে রাখবে নিউটন পার মিটার স্কয়ার, এটাকে এইভাবে লেখা থাকতে পারে নিউটন মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে, বা নিউটন মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। স্কয়ারটা উপরে উঠে গেলে -2 হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, চাপের এসআই একক হচ্ছে যেটা খুশি যেভাবে খুশি দেওয়া থাকতে পারে, ঠিক আছে। পাস্কালও হবে চাপের একক, ঠিক আছে। নিউটন পার মিটার স্কয়ার হবে চাপের একক, ঠিক আছে। নিউটন মিটার টু দি পাওয়ার -2 হবে চাপের একক, একই জিনিস, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেন। 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত, ঠিক আছে। পিভি সমান কি হয়, পিভি সমান সম্পর্ক কি জানি, পিভি সমান হচ্ছে এনআরটি হয়, ঠিক আছে। তো এটা 22.4 লিটার যে কোনো গ্যাসের জন্য পিভি সমান এনআরটি হয়, ঠিক আছে। তাহলে 11.2 লিটার বলা আছে, তার অর্ধেক বলা আছে, তাই তো। তাহলে কি হবে, এনআরটির জায়গায় হবে 1/2 এনআরটি, মানে RT/2 হবে। RT/2 মানেই হচ্ছে 0.5 RT, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে 0.5 RT, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এইচ এর ক্ষেত্রে আণবিক ভরটা দেওয়া আছে যে 1, ঠিক আছে। এইচ এর পারমাণবিক ভর দেওয়া আছে 1, ঠিক আছে। তাহলে তার মানে কি না, 1 গ্রামের জন্য পিভি সমান হচ্ছে কি হয় না এনআরটি হবে, ঠিক আছে। 1 গ্রামের জন্য কি হবে, পিভি সমান আরটি হবে, ঠিক আছে। তো তাহলে এখানে 4 গ্রামের জন্য বলেছে, তাহলে কি হবে না 4RT হবে। 1 গ্রামের জন্য যদি আরটি হয়, 4 গ্রামের জন্য 4RT হবে, সঠিক অ্যান্সার হচ্ছে 4RT। চলে আসুন নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন,
ঠিক আছে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করে? না নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি এরটা। ঠিক আছে, নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? কার্বন ডাইঅক্সাইড এই জন্য আমাকে আণবিক ভর জানতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে সি এর আণবিক ভরটা হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড একসাথে কত হবে? সি এর জন্য হচ্ছে 12 আছে, অক্সিজেন দুটো আছে। ঠিক আছে, ওটার জন্য তাহলে 16 দুগুণ 32 হবে, 12 আর 32 কত হয় না 44। ঠিক আছে, তাহলে 44 গ্রামের জন্য কত হবে? 44 গ্রামের জন্য হচ্ছে এখানে 44 গ্রামের জন্য হচ্ছে 22.4 লিটার হবে। তাহলে 22 গ্রামের জন্য কত হবে? তার অর্ধেক হবে। ঠিক আছে, 22.4 লিটার অর্ধেক 11.2 লিটার। চলে এসো, এখন সঠিক অ্যান্সার হচ্ছে 11.2 লিটার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, বয়েলের সূত্রের ধ্রুবকগুলো কি কি? একটু আমি তাড়াতাড়ি করে বলে দিই চার্লস বয়েলের চাপের সূত্রগুলো একটু। ঠিক আছে, দেখো চার্লসের বয়েলের সূত্র থেকে আমরা কি জানি না পি প্রপোর্শনাল 1/v। ঠিক আছে, পি ভি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ভি বাড়লে পি কমবে বা পি কমলে ভি বাড়বে। ঠিক আছে, তো দেখো এখানে ধ্রুবকটা কে কে, এখানে চারটাই প্যারামিটার আছে এই চ্যাপ্টারে, টোটাল চারটা প্যারামিটার আছে। কি কি? একটা প্রেসার আছে, একটা ভলিউম আছে মানে চাপ আছে, আয়তন আছে, আর গ্যাসের ভর আছে, আর একটা হচ্ছে কি আছে না তাপমাত্রা আছে। ঠিক আছে, তো দেখো বয়লার সূত্রের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে তাপমাত্রাটা স্থির, তার সাথে সাথে এমটা স্থির। ঠিক আছে, তাহলে ধ্রুবক রাশি কি কি আছে না তাপমাত্রা আর গ্যাসের ভর। ঠিক আছে, কোথায় আছে দেখো গ্যাসের ভর এবং উষ্ণতা, উষ্ণতা মানে তাপমাত্রা। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে এটা হবে। আচ্ছা, চার্লসের সূত্রটা আমি এখানে বলে দিচ্ছি যে চার্লসের সূত্রটা কি জানি আমরা, ভি প্রপোর্শনাল টি। ভি টি এর সাথে সম্পর্কিত, কখন না যদি এখানে ভি আর টি বাদ দিয়ে চারটার মধ্যে কে কে আছে দেখো তারা ধ্রুবক হবে। ঠিক আছে, ভি আর টি বাদ দিয়ে এখানে আছে কে না পি আছে আর এম আছে। এম দেখো প্রত্যেকের জন্য কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি না যদি চার্লসের সূত্র বলতে তাহলে গ্যাসের চাপ এবং ভর। ঠিক আছে, গ্যাসের চাপ এবং ভর এটা দেখো দিয়েছে, এটা হচ্ছে চার্লসের সূত্রের জন্য ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে বয়েলের সূত্রের জন্য ধ্রুবক। ঠিক আছে, আর চাপের সূত্রের ক্ষেত্রে কি হবে না পি প্রপোর্শনাল টি, গ্যাসের চাপ পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো তখন চাপ আর তাপমাত্রা আছে মানে ভলিউমটা মানে আয়তন আর ভরটা হচ্ছে চাপের সূত্রের জন্য ধ্রুবক হবে। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখতে হবে সম্পর্কগুলো, এই তিনটা সম্পর্কে কাজে লাগিয়ে তোমাদের দিতে পারে। সব কোশ্চেনে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দেখো। আচ্ছা, পরম উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত হয়? পরম উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে প্রত্যেকে জানো -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা প্রমাণ চাপ এ এসটিপি এ 1 মোল যে কোনো গ্যাস, এসটিপি এর ফুল ফর্ম কি এটাও একটু মনে রাখতে হবে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা মনে রাখতে হবে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এগুলো সবার আগে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রমাণ চাপ এ 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত হয়? 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা তোমার ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, প্রমাণ চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, চলে নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, আদর্শ গ্যাস সমীকরণটি হলো, আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে পিভি সমান এনআরটি। ঠিক আছে, পিভি সমান এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, চলে নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, বয়লের সূত্র অনুসারে পিভি লেখচিত্রটি কেমন হয়? বয়লের সূত্রে পিভি লেখচিত্রটা হয়, এখানে আমি একটু একে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পি তিনটা লেখচিত্র হয় বয়লের সূত্রের জন্য। এটা হচ্ছে পিভি মানে পি ভার্সেস ভি অথবা ভি ভার্সেস পি। ভি ভার্সেস পি লেখচিত্রটা কিরকম হবে না সেটা হচ্ছে জাস্ট এরকম হয়, যেহেতু ভি এর সাথে পি ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় সমপরাবৃত্ত। দেখো এখানে কোথায় আছে সমপরাবৃত্ত, তো এখানে আছে সমপরাবৃত্ত। ঠিক আছে, তো পি ভার্সেস ভি লেখচিত্রটা হচ্ছে সমপরাবৃত্ত হয়। যদি বলে যে পিভি ভার্সেস, যদি বলা হয় পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি লেখচিত্রটা কিরকম হবে, তখন একদিকে পিভি কে দেবো, একদিকে পি অথবা ভি কে দেবো। ঠিক আছে, পিভি ভার্সেস পি লেখচিত্র হয় সবসময় পি অক্ষের বা ভি অক্ষের সমান্তরালে সরলরেখা হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি কোশ্চেন দিতে পারে এখান থেকে না পি ভার্সেস 1/ভি বা ভি ভার্সেস 1/পি যদি লেখচিত্র দেই, তাহলে দেখো এখানে আমরা বয়েল সূত্র থেকে কি জানি না পিটা 1/ভি এর সাথে মানে ভি এর সাথে ইনভার্স প্রপোর্শনাল, কিন্তু 1/ভি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে যদি বলে পি ভার্সেস 1/ভি, পি ভার্সেস হচ্ছে যদি 1/ভি লেখচিত্র দেই, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে না সেক্ষেত্রে হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। কারণ কি না পি আর 1/ভি এর সাথে ডাইরেক্ট যদি 1/ভি এর সাথে বলা হয়, ঠিক আছে, বা ভি এর সাথে 1/পি এর কথা যদি বলা হয়, তখন সেক্ষেত্রে কি হবে না তারা সমানুপাতিক সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে পি আর 1/ভি এর লেখচিত্র হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, এখান থেকে সমস্ত লেখচিত্র আমি বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা চলে এসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা ধ্রুবক রাশি কি একটু আগে বললাম, চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি? চার্লসের সূত্রে ধ্রুবককে এইভাবে মনে রাখবে, চার্লস চ দিয়ে চাপও চ দিয়ে, তাহলে চাপটা এখানে ধ্রুবক হবে। ঠিক আছে, আর ভর সবার জন্য ধ্রুবক। তাহলে এখানে কে কে আছে দেখো, গ্যাসের চাপ আর ভর। সঠিক অ্যান্সার গ্যাসের চাপ আর ভর গতে আছে। চলে এসো
কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 প্রথমে দেওয়া আছে ঠিক আছে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান অনেকে -23 এটা কিন্তু দিও না ঠিক আছে সংখ্যা কিন্তু মাইনাসে হয় না যাই হোক চলে এসো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 ঠিক আছে কোয়েশ্চেনগুলো পড়তে হবে এই জন্য গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয় কোন উষ্ণতায় না -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠিক আছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানেই হচ্ছে 0 কেলভিন উষ্ণতা ঠিক আছে খুঁজে না পেলে বার করে নিবে ঠিক আছে -273 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে কত কেলভিন ঠিক আছে আচ্ছা কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক জানতে হবে ঠিক আছে যাই হোক চলে এসো এবারে 1 মার্কসের কোশ্চেন যেগুলো দেওয়া আছে তাদেরকে দেখে নিই ঠিক আছে আচ্ছা নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা আমাকে যাচাই করতে হবে দেখো ফার্স্ট বিবৃতি কি দিয়েছে দেখো একই উষ্ণতা ও চাপে সমায়তন আমরা কি জানি না একই চাপ ও উষ্ণতা সমায়তন যে কোনো গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে সমান হয় ঠিক আছে এখানে কি বলেছে না একই উষ্ণতা ও চাপে সমায়তন কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা আলাদা তাহলে কি বলো তোমরা নিজেরাই বলো সত্য না মিথ্যা অবশ্যই কি হবে এটা মিথ্যা হবে ঠিক আছে চলে আসো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় যাই কোশ্চেনটা ভুল আছে এই জন্য কোশ্চেনটা আমি রাখছি না ঠিক আছে চলে আসো নেক্সট কোশ্চেনটাকে বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে চলে আসো দেখো বয়লের সূত্র অনুযায়ী অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা কি বয়লের সূত্র অনুযায়ী চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক একটু আগেই বললাম পি ভি এর সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল পি প্রপোর্শনাল হচ্ছে 1/v ঠিক আছে চলে আসো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার্লসের সূত্র অনুযায়ী কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ঠিক আছে না -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটু আগে বললাম ঠিক আছে যেটা 0 কেলভিনের সাথে সমান 0 কেলভিন তাপমাত্রা বলতে পারো ঠিক আছে চলে এসো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো আচ্ছা পিভি সমান W/m/T সমীকরণটিতে m এর একক কি হবে ঠিক আছে W/m/T m এর একক কি হবে না m এর একক হচ্ছে মোল হবে ঠিক আছে আর ডাব্লিউটা কি হবে না গ্রাম বা কেজিতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক গ্রামই হবে ঠিক আছে এম এর এককটা হচ্ছে মোল হবে চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলছে দেখো এসটিপিতে 16 গ্রাম এটা পড়ে গেছে যাই হোক এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত আচ্ছা দেখো এসটিপিতে আমাকে জানতে হবে যে অক্সিজেন অণুর আণবিক ভর কত না অক্সিজেন 16 একটু আগে দেওয়া ছিল ঠিক আছে তাহলে এখানে অক্সিজেন O2 এর জন্য আণবিক ভর হচ্ছে 32 হবে যেহেতু দুটো অক্সিজেন আছে ঠিক আছে আচ্ছা দুটো অক্সিজেন পরমাণুর জন্য আণবিক ভর হচ্ছে 32 ঠিক আছে তাহলে 32 গ্রামে অণুর সংখ্যা কত হবে অ্যাভোগাড্রো সংখ্যা হবে ঠিক আছে তাহলে 16 গ্রামে কত হবে অ্যাভোগাড্রো সংখ্যক বাই 2 ঠিক আছে তাহলে যা হবে তোমরা একটু করবে 6.022 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 2 করবে যা আসবে সেটা অ্যানসার ঠিক আছে 3.011 হবে ঠিক আছে ইনটু 10 টু দি পাওয়ার 23 হবে আচ্ছা চলে আসুন নেক্সট কোশ্চেন নিচের বিবৃতি সত্য না মিথ্যা আবার বলতে বলেছে সত্য মিথ্যা ঠিক আছে চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় ঠিক আছে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় ভালো করে মনে রাখবে এটা কিন্তু ভুল তার মানে ঠিক আছে সঠিক অ্যান্সার হচ্ছে কি হবে না শূন্য হয় ঠিক আছে চলে এসো এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত 1 মোল এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার যে কোনো গ্যাস ঠিক আছে 22.4 লিটার ঠিক আছে মনে রাখবে এসটিপিতে 1 মোল অক্সিজেন বলুক কার্বন ডাইঅক্সাইড বলুক নাইট্রোজেন বলুক হাইড্রোজেন বলুক যাই বলুক 22.4 লিটার ঠিক আছে চলে এসে এবার নেক্সট কোশ্চেন এসে কিউ কোশ্চেন 2 মার্কস এন্ড 3 মার্কস ঠিক আছে 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন এই মুহূর্তে আলোচনা সম্ভব নয় তাই আমি একটু জাস্ট শো করাচ্ছি তোমরা একটু স্ক্রিনশট করে নাও তাড়াতাড়ি করে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আছে সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণের থেকে দুটি বিচ্যুতির কারণ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে আদর্শ গ্যাস কি একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা এটা উষ্ণতা হতো ঠিক আছে উষ্ণতা হতো বারবার বলে দিচ্ছি উষ্ণতা হতো ঠিক আছে উষ্ণতাগুলো উন্নত হয়ে গেছে যাই হোক উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি যুক্তি সহ উত্তর দাও ঠিক আছে চলে এসো বয়লের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো বয়েল সূত্রতে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি হবে ঠিক আছে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি একটু আগে করে দেখালাম ঠিক আছে যারা প্রথম থেকে দেখছো ভিডিওটা তারা বুঝতে পারবে ঠিক আছে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক কি ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন একবার জাস্ট অন্তত স্কিপ করে করে হলো শো করে নাও ঠিক আছে একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও দেখো বইতে ঠিক আছে চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো বয়ল চার্লস
এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র থেকে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো, পিভি সমান এনআরটি সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, আচ্ছা সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি লেখো। আচ্ছা কার সূত্র এখানে? এখানে এটা 9 নম্বর কোশ্চেনে ছিল, যাই হোক এটা 10 নম্বর কোশ্চেন নয়, 9 নম্বর কোশ্চেন। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করতে হবে। ঠিক আছে, এবং তার গাণিতিক রূপটা লিখতে হবে। ঠিক আছে, তার সাথে পরের কোশ্চেন কি বলে থাকো, কেন -273°C উষ্ণতাকে পরম উষ্ণতা বলা হয়? ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওঠে। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলছে না, বয়েল ও চার্লস উভয় সূত্রই সাধারণ ধ্রুবক রাশি কোনটা? ঠিক আছে, চার্লস বয়েল এবং চাপের সূত্র প্রত্যেকটাতে সাধারণ ধ্রুবক রাশি। একটু আগেই বললাম যে ভর, গ্যাসের ভর হচ্ছে সবসময় ধ্রুবক আছে। ঠিক আছে, সবার ক্ষেত্রে এটা কমন। ঠিক আছে, আদর্শ গ্যাস সমীকরণে আর কে কি বলা হয়? আর কে বলা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, যার মানটা একটু মনে রাখবে এসআই এককে বিশেষ করে। ঠিক আছে, আর লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স এই এককে একটু মনে রাখবে 0.082 হয়। ঠিক আছে, 0.082 এত লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স হয়। ঠিক আছে, এটাও একটু মনে রাখবে। ঠিক আছে, আর এর মানটা পরীক্ষায় পড়ে অনেকবার। ঠিক আছে, আর এসআই এককেও মানটা মনে রাখবে। ঠিক আছে, 8.316। আচ্ছা, গ্যাস অণুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতার সাথে কিভাবে সম্পর্কিত? ঠিক আছে, বলো গ্যাস অণুর গড় গতিশক্তি পরম উষ্ণতার সাথে কিভাবে সম্পর্কিত? উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়বে, তার সমানুপাতিক সম্পর্ক আছে। ঠিক আছে, চলে আসুন নেক্সট চ্যাপ্টার নাম্বার 3 রাসায়নিক গণনা। ঠিক আছে, আচ্ছা কি বলছে দেখো, এমসিকিউ কোশ্চেন একদম প্রথমে দেওয়া আছে কি দেখো, 1 মোল পরিমাণ কার্বনে পরমাণু সংখ্যা কত? 1 মোল কার্বনে কত সংখ্যক পরমাণু আছে? 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসেই আমরা জানি যে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, কিন্তু এখানে 1 মোল পরিমাণ কার্বন নেও সে একই হবে। ঠিক আছে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে হবে 1 মোল পরিমাণ। 1 মোল কথার অর্থ হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে সঠিক অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, 1 মোলে সংখ্যা যদি বলে সবসময় 1 মোলে যে কোনো সংখ্যা যাই সংখ্যাগুলো। ঠিক আছে, 1 মোল হাতি মানে এত সংখ্যক হাতি। ঠিক আছে, যাই হোক চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলছে, এসটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? এসটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? 1 মোলের ক্ষেত্রে আয়তন কি বললাম 22.4 লিটার, তাহলে 2 মোলে কত হবে? তার দ্বিগুণ 44.8 লিটার। ঠিক আছে, চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক গুরুত্ব এম এর মধ্যে সম্পর্ক কি? এম সমান 2d। ঠিক আছে, কোথায় আছে দেখো, এম সমান 2d, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই বারবার বলছি ভিডিওটাকে শেষ পর্যন্ত স্কিপ করে হলেও দেখে যাও। ঠিক আছে, চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলছে, হাইড্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব কত হবে? এম সমান 2d করে। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এম সমান আমরা জানি এম সমান 1 হয়। ঠিক আছে, আচ্ছা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এম সমান, হাইড্রোজেন গ্যাস বলেছে তার মানে দুটো হাইড্রোজেন আছে, তাই 1 + 1 = 2 হবে। আণবিক ভরটা হচ্ছে 2 হবে। ঠিক আছে, আচ্ছা এম সমান 2 যদি হয় তাহলে 2 সমান 2d, তাহলে ডি সমান কত? ডি সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে 1 হবে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব 1 হয়। যাই হোক চলে আসুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, আচ্ছা 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে কত গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়? ঠিক আছে, 32 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন লাগবে? ঠিক আছে না, জল মানে কি H2O, তাহলে 1 গ্রাম অক্সিজেনের সাথে 2 গ্রাম হাইড্রোজেন লাগবে। ঠিক আছে, তাহলে 32 গ্রামের সাথে কত লাগবে? আচ্ছা 32 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম, আচ্ছা এদের অনুপাতটা হচ্ছে একটু মনে রাখবে, অনুপাতটা হচ্ছে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে জল উৎপন্ন হচ্ছে 1:8 এই অনুপাতে থাকে। ঠিক আছে, তাহলে ভর হিসাবে অনুপাত হচ্ছে 1:8। ঠিক আছে, তাহলে অক্সিজেনটা হচ্ছে 16, এটা হচ্ছে 2। ঠিক আছে, 2:16 মানে 1:8। ঠিক আছে, তাহলে এখানে 32 গ্রাম অক্সিজেন যদি হয় তাহলে এটা 4 হবে। ঠিক আছে, তাহলে 4 গ্রাম হবে। 16 গ্রাম অক্সিজেন লাগছে, আর জলের আণবিক ভর কত? 18, তাই তো, 16 + 2, তাহলে 16 গ্রাম অক্সিজেনের সাথে 2 গ্রাম হাইড্রোজেন লাগছে, তাহলে 32 গ্রামের ক্ষেত্রে কত হবে না 4 গ্রাম হবে। সঠিক অ্যান্সার 4 গ্রাম। চলে আসুন নেক্সট কোশ্চেন, এসটিপিতে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে CO2, সি হচ্ছে কত হয় 12। ঠিক আছে, CO2, আর অক্সিজেন কত 16, একটু আগে দেখলাম, তাহলে 16 দুটো আছে 32, তাহলে 12 + 32 মানে কত 44। ঠিক আছে, চলে এসো কোনটা গয়ের টেন্স হবে। ঠিক আছে, চলে এসো দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কার্বনযুক্ত কোনো জ্বালানির দহনে যে গ্যাসটি উৎপন্ন হয় তার বাষ্প ঘনত্ব 11 হলে গ্যাসটি কি? বাষ্প ঘনত্ব যদি 11 হয়, আমরা সম্পর্ক দেখো এম সমান 2d, বারবার বলছি। ঠিক আছে, এম সমান 2d মানে ডি এর মানটা দেওয়া আছে কি না 11, তাহলে এম এর মানটা কত হবে? এম সমান হচ্ছে 2 × 11 মানে কত হবে 22, এত হবে। 22 কার আছে আণবিক ভর, একটু করে দেখতে হবে আমাকে। ঠিক আছে, দেখো সি হচ্ছে 6 × 2 = 12 হয়,
ঠিক আছে। সি হচ্ছে 12, সরি 12 হয়, আর হাইড্রোজেন হচ্ছে 4টা আছে, তার 4 বা 16, এটা হবে না, ঠিক আছে, এটা হবে নাই। এটা দেখো সিও, ও তো হবেই নাই, ওগুলো হবে নাই, বাদ দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা কার্বন এখানে C2H2 আছে, তাই তো, C2 মানে 12 দুগুণে 24, 24 প্লাস 2 মানে 26, এটাও তো হচ্ছে না। আচ্ছা কি বলেছে এখানে, কার্বন যুক্ত কোন জ্বালানির দহনে যে গ্যাসটি উৎপন্ন হয় তার বাষ্প ঘনত্ব 11 হলে গ্যাসটি কি ওঠে, মানে আণবিক গুরুত্ব বা আণবিক ভর হচ্ছে 11 এর ডবল, ঠিক আছে। m=2d থেকে আমরা পাচ্ছি যে আণবিক ভরটা হচ্ছে 22, আণবিক ভর 22 এখানে কার আছে, কারো কি 22 পাচ্ছি, না কারোরই পাচ্ছি না 22, এটাও তার মানে অপশানে ভুল আছে। এই টাইপের অপশনগুলো হয়তো কোশ্চেনে ভুল ছিল বা কোনো কারণে আমারই মিস্টেক আছে, হতে পারে। তো এখানে 22 কোনোটাই হবে না, এটা হচ্ছে 26 হবে, তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে, ঠিক আছে। C2 মানে কি, কার্বনের হচ্ছে 12, দুটো আছে মানে 12 দুগুণে 24 প্লাস 2 মানে 26 হবে, ঠিক আছে। সি মানে 12, 12 প্লাস 4, হাইড্রোজেন মানে 1, 4টা আছে মানে 4 হবে, 12 প্লাস 4 16 হবে, ঠিক আছে। এগুলো তো হবেই না, অক্সিজেন নিজেই 16, আর এটা 12 16 28 হয়ে যাচ্ছে, তাহলে ওটা হবে না, ঠিক আছে। তাহলে এটা এখানে কোনোটাই হবে না, ঠিক আছে। যাই হোক, কোশ্চেনে মিস্টেক ছিল। চলে এসে দেখো, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত। দেখো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আয়তন হচ্ছে 2 গ্রাম মানে 1 মোল, ঠিক আছে। তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 4 গ্রাম মানে 2 মোল, তার মানে 44.8 লিটার হবে, তার ডবল, ঠিক আছে। চলে এসে দেখো, অ্যামোনিয়ার অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত, অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব মানে আণবিক ভর কি হবে, এন এর হচ্ছে 7 দুগুণে 14 হয়, ঠিক আছে, এন এর হচ্ছে 14 হয়, আর এইচ হচ্ছে কত 3, এইচ হচ্ছে 3, তাহলে 14 3 17, কোনটা আছে, অপশন বি, ঠিক আছে, অপশন খয়েরটা হবে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে লং কোশ্চেন রাখা নেই, কারণ লং কোশ্চেনগুলো সব ম্যাথ থেকে আছে, আর ম্যাথ রিলেটেড আমি একটা ভিডিও করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আর সেই জন্য ম্যাথগুলো আমি দিইনি, একটা এখান থেকে তোমাদের মনে রাখবে একটা এমসিকিউ কোশ্চেন আসবে, আর একটা 3 মার্কসের একটা ম্যাথ আসবে, ঠিক আছে। আমি ম্যাথগুলো রাখিনি কারণ ম্যাথগুলো একটা ভিডিওর মধ্যে এত এত চ্যাপ্টারে এত এত ম্যাথ করা পসিবল না। আমি গুরুত্বপূর্ণ ম্যাথের পোর্শনগুলো তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টার থেকে এই ম্যাথগুলো করো, বা শর্টস ভিডিওগুলো দেখবে, সেখানে আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে তোমাদের ম্যাথ আসবে সেগুলো আমি কিন্তু ভালো করে উল্লেখ করে দেবো, ঠিক আছে। যাই হোক, দেখো চ্যাপ্টার নাম্বার 4 কি বলছি, দেখো তাপের ঘটনা সমূহ, চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে তাপের ঘটনা, ঠিক আছে। আচ্ছা এখানে প্রথমে এমসিকিউ কোশ্চেন কি আছে, দেখো নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, ধাতুর দুরকম পরিবাহিতাঙ্ক হয়, তাপ পরিবাহিতাঙ্ক আর তড়িতের পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। এখানে তাপ যেহেতু চ্যাপ্টারের নাম, তাহলে তাপ পরিবাহিতাঙ্কই বলা হয়েছে, ঠিক আছে। দেখো ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক কোনটার উপর নির্ভর করে, উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি নাকি প্রস্থচ্ছেদ। তাপ পরিবাহিতাঙ্ক কি হয় না, কে সমান, আচ্ছা কিউ সমান আমরা কি জানি, কিউ সমান হচ্ছে কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি, এটা জানি, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাপ পরিবাহিতাঙ্ক কেটা কার কার উপর নির্ভর করছে না, এখানে এটা হচ্ছে কি না ব্যাসটা বটে, ঠিক আছে, যে ধাতুটা নেওয়া হবে, ঠিক আছে, যে 3D ধাতুটা নেওয়া হবে তার ব্যাস, মানে বেধটা বটে, ব্যাস নয় বেধটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াইড পোর্শনটা, এটা হচ্ছে এরিয়াটা, প্রত্যেকটা পাতের যে যে পাত থেকে যাবে, ঠিক আছে, মানে একটা 3D কিছু অবজেক্ট ভাবো, ঠিক আছে, যে পাত দিয়ে তাপ যাচ্ছে আর যে পাত দিয়ে তাপ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই পাতগুলোর ক্ষেত্রফলটা হচ্ছে এ হয়, ঠিক আছে। আচ্ছা θ2 মাইনাস θ1 মানে কি, এই পৃষ্ঠের আর এই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য হচ্ছে θ2 মাইনাস θ1, ঠিক আছে। তাহলে পরিবাহিতাঙ্ক নির্ভর করে এইগুলো সবগুলোই হবে, উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এই চারটাই হবে, ঠিক আছে। অপশন এখানে সঠিক অ্যান্সার সবগুলোই হতো, ঠিক আছে। যাই হোক সবগুলোই হবে, ঠিক আছে। কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রসারণ গুণাঙ্ক যাই দেখ, প্রত্যেকটারই একক কিন্তু ডিগ্রি সেলসিয়াসে হবে, ঠিক আছে।
ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে, ঠিক আছে, বা ডিগ্রি কেলভিন, মানে ডিগ্রি কেলভিন হয় না, কেলভিন ইনভার্স হবে, বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে, বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হবে, ঠিক আছে। আচ্ছা, মানে 1/কেলভিন, 1/ডিগ্রি সেলসিয়াস, 1/ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। কি বলছে দেখো নেক্সট, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের 3 রকমই তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তার দৈর্ঘ্য বরাবর প্রসারণ হতে পারে, ক্ষেত্রফল বরাবর প্রসারণ হতে পারে, আয়তন বরাবর প্রসারণ হতে পারে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, তিনটাই হবে, ঠিক আছে। তো মনে রাখতে হবে তরলের দুরকম তাপীয় প্রসারণ আছে, আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ, ঠিক আছে। আর গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসের এর ক্ষেত্রেও বলা হয় যে আপাত আর প্রকৃত দুরকমই আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণই আছে, ঠিক আছে। তো আমাদের এখানে যদি দেই গ্যাসের কত রকম প্রসারণ আছে, না আমরা শুধুমাত্র আয়তন প্রসারণের কথাই বলবো, ঠিক আছে। দেখো নিচের পদার্থগুলির মধ্যে কোনটির, বারবার কোনটিটাকে কোলটি হয়েছে, যাই হোক, কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? মনে রাখবে তাপ পরিবাহিতা যদি বলে তাহলে হচ্ছে রূপা হবে, সরি হীরা হবে, ঠিক আছে। তাপ পরিবাহিতা হচ্ছে হীরার সব থেকে বেশি, ঠিক আছে। আর যদি তড়িৎ পরিবাহিতা বলে তাহলে রূপার সব থেকে বেশি হবে, ঠিক আছে। এবারে যদি অধাতু বলে, অধাতু হিসাবেও হীরার সব থেকে বেশি, আর ধাতু ও ধাতু মিলিয়ে যদি বলে তবুও হীরার ক্ষেত্রে সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবে যে এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক কিন্তু তড়িৎ পরিবাহিতা সর্বনিম্ন, মানে সেক্ষেত্রেও হীরাই হবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে হীরা থেকে একটা কোশ্চেন দিবে কি, ঠিক আছে। যাই হোক, দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত এর মান কত হয়? 1 হয়, 0 হয়, 1/200, এখানে এটা হবে 1/273, ঠিক আছে। আচ্ছা, 1/273 নয়, অনুপাত বলেছে, যাই হোক সরি, অনুপাতটা হচ্ছে এখানে, অনুপাতটা হচ্ছে 1/273, আর 1/273 অনুপাত হচ্ছে সবসময় 1 হবে, ঠিক আছে। অনুপাতটা যদি হয়, অনুপাতটা হচ্ছে 1 হবে, ঠিক আছে। অনুপাত দিয়ে যদি বলে তাহলে 1 হবে, ঠিক আছে। আর শুধুমাত্র যদি বলতো যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, না 1/273 হবে, ঠিক আছে। বা চাপ গুণাঙ্কের মান কত, না 1/273 হবে, তাহলে একই সংখ্যার অনুপাত সবসময় একই হবে, ঠিক আছে। যেমন মনে করো 4/4, কেটে গিয়ে কত হবে, 1 হবে, ঠিক আছে। তো আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আর চাপ গুণাঙ্কের মান দুটোর মানই হচ্ছে 1/273 হয়, ঠিক আছে। কিন্তু তাদের অনুপাত যখন বলেছে তখন কি হবে না, সঠিক অ্যান্সার 1 হবে, ঠিক আছে। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? একটু আগেই বললাম তরলের 2 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, ঠিক আছে। এটা আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। চলে এসো, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, নাকি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর? তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, তাপ পরিবাহিতাঙ্ক কে সমান একটু আগে করলাম, পরিবাহীর দুপ্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, আরেকটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আচ্ছা, এটাও সঠিক অ্যান্সার, সবগুলোই হবে, ঠিক আছে, সবগুলোই হবে, ঠিক আছে। তাপ পরিবাহিতাঙ্ক সবগুলোর উপরে নির্ভর করে। আচ্ছা, নিচের বিবৃতির সত্য না মিথ্যা লিখতে হবে। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন নয়, রৈখিক প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, মনে রাখতে হবে তোমার ইনভারের, ঠিক আছে। ইনভারের ক্ষেত্রে রৈখিক প্রসারণ প্রায় হয় না বললেই চলে, ঠিক আছে, মনে রাখবে একটু, ঠিক আছে। ইনভারকে তাপ দিলে কোনো রকম দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ কোনো রকম প্রসারণে হয় না, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন বলেছে মানে ইনভার হবে, ঠিক আছে। চলে এসো, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? একটু আগে বললাম যে কোনো প্রসারণ গুণাঙ্কই দেখ না কেন তার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, বা কেলভিন ইনভার্স হবে, ঠিক আছে। এটাও বলতে পারো ডিগ্রি ফারেনহাইট ইনভার্সও বলতে পারো, বা কেলভিন ইনভার্সও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, কোন বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়, ঠিক আছে। উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় তাপ পরিবহনের সময়। একটু একটু ভালো করে মনে রাখবে, পরিবহন জিনিসটা হচ্ছে এমনই যেখানে বস্তুর মধ্যে থাকা উপাদানগুলো বা তার যে কণাগুলো আছে তারা কোনো রকম স্থানচ্যুতি না ঘটিয়ে কি হবে না, তাপকে এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গের আকারে নিয়ে যায়, ঠিক আছে। তো তাহলে এখানে স্থান পরিবর্তন হওয়ার কথা বলেছে, তার মানে কি হবে, এটা মিথ্যা হবে, ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে। চলে আসো নেক্সট, কি বলছে দেখো, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। কোন তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে এটা তার নিজস্ব ধর্ম, ঠিক আছে। এটা পড়তে পারে পরীক্ষায় যে তরলের নিজস্ব ধর্ম কোনটা, না প্রকৃত প্রসারণটা হচ্ছে তার নিজস্ব ধর্ম, ঠিক আছে। তো তাকে যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর অবশ্যই করে, ঠিক আছে, কিন্তু ওটা তার নিজস্ব ধর্ম বটে, ঠিক আছে। এটা সঠিক অ্যান্সারই হবে, ঠিক আছে, সঠিক হবে। যাই হোক, চলে এসো দেখো,
VSAQ কোশ্চেন, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? একটু আগেই বললাম যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, ঠিক আছে। তাপ পরিবাহিতার এসআই একক কি? তাপ পরিবাহিতা কে এর এসআই একক তোমরা বার করো এখান থেকে। আমি পরিবাহিতার যে গাণিতিক রূপটা আমি লিখে দিচ্ছি, তোমরা এককটা বার করে আমাকে কমেন্ট করে দেখাবে, ঠিক আছে। কিউ সমান যে একটু আগে লিখলাম কে এ θ2 - θ1 T/D, এখান থেকে তাপ পরিবাহিতা কোনটাকে বলবো আমরা? তাপ পরিবাহিতা বলতে যে তাপটা পরিবহন হচ্ছে কিউর, ঠিক আছে। কিউ পরিমাণ তাপ পরিবহন হচ্ছে, সেই কিউর একক এখানে বার করতে বলেছে কে এ θ2 - θ1 T/D থেকে। এই সম্পর্ক থেকে এককটা তোমরা বার করে আমাকে কমেন্ট করো এখন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273, ঠিক আছে। উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। আমি আবারও একটু, এই কোশ্চেনগুলো একদম ইজি কোশ্চেন আছে, ঠিক আছে, তাই আমি কোশ্চেনগুলো শো করাচ্ছি, তোমরা এর অ্যান্সার প্রত্যেকে করে, যেটা না পারবে তার সেটা কমেন্ট করো তাড়াতাড়ি করে, ঠিক আছে। বা আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তাড়াতাড়ি করে মেসেজ করো, ঠিক আছে। কোনো পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? একটু আগে বললাম ইনভার, ঠিক আছে। একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী, ঠিক আছে। অধাতুর নাম তাপের সুপরিবাহী কি বললাম? হীরা। তাপীয় রোধের রাশিমালাটি লেখো, একটু আগে বললাম, সেখান থেকে তাপীয় রোধের রাশিমালাটি তোমরা একটু বার করে দেখাও, ঠিক আছে। আর এর একক কি, ঠিক আছে। এসে টিকিউ 3 মার্কসের কোশ্চেন, এগুলো আমি আবার একটু শো করাচ্ছি তাড়াতাড়ি করে, সব কোশ্চেন আমি আর বলছিও না, ঠিক আছে। 2 সেকেন্ড করে রাখছি, তোমরা জাস্ট স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। সব কোশ্চেন বলা সম্ভব হবে না একটা ভিডিওতে, তাই আমি যতগুলো সম্ভব কোশ্চেনগুলো তোমাদেরকে জাস্ট শো করাচ্ছি, যেগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বারবার বলছি, একটা ক্লাসের মধ্যে এটা করা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। আমার 6 দিনের পরিশ্রম এটার পিছনে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, আমি 2 থেকে 3 সেকেন্ড করে শো করাচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু একটু স্ক্রিনশট করে নাও প্রত্যেকটা কোশ্চেন, যেটা না পারবে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে কমেন্ট করো, ঠিক আছে। চলেছে চ্যাপ্টার 5 আলো। এখানেও এমসিকিউ গুলো জাস্ট আলোচনা করে দিচ্ছি, যদি কোনোগুলোর অ্যান্সার দেওয়া আছে সেগুলো আর করছি না, যেগুলো দেওয়া নেই আমি অনেক কোশ্চেনের অ্যান্সার লিখে দিয়েছি, ঠিক আছে। যেগুলো দেওয়া নেই সেগুলো আমি তাদের করে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? R সমান 2F, কোথায় আছে? R সমান 2F মানে F সমান R/2, ঠিক আছে। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি? না, চ্যুতি যদি বলে বেগুনি বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি, কিন্তু লাল বর্ণের বেগ সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, প্রতিসরণকের সাথে এই বেগের সম্পর্ক রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে নেবে ভালো করে। দেখো, একটা পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে একটি বস্তুকে রাখা আছে, ঠিক আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে? তাহলে আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয়, সেটা হচ্ছে অসৎ এবং সমশীর্ষ হবে, অসৎ ও সমশীর্ষ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে, ঠিক আছে। আচ্ছা, এই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এটার ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাতলা উত্তর লেন্স হোক বা অবতল দর্পণ হোক, ঠিক আছে। একটা জিনিস আবার বলছি, মনে রাখবে যে উত্তর লেন্সের ক্ষেত্রে যেখানে যেখানে বস্তু রাখলে প্রতিবিম্ব যেখানে যেখানে হবে, অবতল দর্পণের ক্ষেত্রে সেখানে সেখানে বস্তু রাখলে প্রতিবিম্বগুলো সেখানে সেখানে তৈরি হবে, ঠিক আছে। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান, ঠিক আছে, এগুলো সব একই হবে উত্তল দর্পণের ক্ষেত্রের সাথে অবতল লেন্স, আর উত্তর লেন্সের সাথে অবতল দর্পণ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, নেক্সট কোয়েশ্চেন কি বলে দেখো, কোন আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? আলোক রশ্মি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে এসে পড়ছে, ঠিক আছে। তো কাচের স্ল্যাবের ক্ষেত্রে কি হয় না, আলোক রশ্মি কোনো চ্যুতি হয় না, ঠিক আছে। এবার লম্বভাবে এসেছে মানে কত? এখানে কোণটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, তাহলে চ্যুতিকোণ 0 ডিগ্রি হবে, ঠিক আছে। যদি কোণটা মনে করো 60 ডিগ্রি বলতো, তাহলে এখানে চ্যুতিকোণের কোনো কিছু ব্যাপার থাকতো না, কিন্তু নির্গমন কোণ হচ্ছে 60 ডিগ্রি হতো, ঠিক আছে, এটাও মনে রাখবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে প্রমাণটাও ইম্পর্টেন্ট, আমি দেখছি সব কোশ্চেনে আছে এখানে। প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এখানে? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি নাকি অতিবেগুনি রশ্মি, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে অবলোহিত রশ্মি, ঠিক আছে। চলে এসো, একটি বিন্দু আলোক উৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত করা হলো, ঠিক আছে। বিন্দু আলোক উৎসকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে, ঠিক আছে। এই উৎস থেকে দর্পণে এই লাইট রিলেটেড একটা যেহেতু চ্যাপ্টার, এর যে একটা ক্লাস আমি কিন্তু করেছি ইউটিউবে, ঠিক আছে, তাই সেটা একটু দেখে নাও, ঠিক আছে। সেটা
খুব কম টাইমেরই বটে, ঠিক আছে। সেখানে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে, তাই আমি আর এগুলোকে আর রিপিট করছি না, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কোশ্চেনই সেখানে আছে, ঠিক আছে। তো জাস্ট আমি এখানেও যেহেতু সব চ্যাপ্টার নিয়ে ভিডিও, তাই সব চ্যাপ্টারের কোশ্চেন আমি রেখেছি, তাই আমি লাইট থেকে সমস্ত কোশ্চেনগুলো জাস্ট একবার শো করাচ্ছি, ঠিক আছে। তোমরা একটু স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন নিয়ে একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছি লাইট থেকে, ঠিক আছে। তাই লাইট থেকে আমি আর এক্সট্রা করে এগুলো আর বলছি না, ঠিক আছে। সেই ভিডিওটা একবার দেখে নাও, একবার শো করে নাও, ঠিক আছে। তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেখানে অনেক ডিটেলসে বলা আছে লাইট নিয়ে, সেটাও একটা সাজেস্টিভ ভিডিওই ছিল, ঠিক আছে। তবে অনেক ডিটেলসে বলা আছে, এখানে একটা ভিডিওর মধ্যে এতটা ক্লিয়ার করা পসিবল হচ্ছে না, ঠিক আছে। কারণ যদি আমি সেটা করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের টাইমে দেখা হবে না, ঠিক আছে। যেহেতু কালকেই তোমাদের এক্সাম, আর আজকে বিকেলে আমি জাস্ট ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো তাই একটু স্ক্রিনে শো করাচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনে শো করাচ্ছি, আমি একটু দেখে নাও। যে যেটা না পারবে, বারবার বলছি, যে যেটা না পারবে সেটা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। 1 মার্কসের কোশ্চেন, আমি আর কোশ্চেনগুলো পড়ছিও না, জাস্ট শো করাচ্ছি, তোমরা একটু দেখে নাও তাড়াতাড়ি করে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভালো কোশ্চেন পেলাম, সেটা একটু বলে দিই জাস্ট। এখান থেকে ডাউট থাকতে পারে অনেকের, যে মোটর গাড়ি হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়। এটা একটু মনে রাখবে যে মোটর গাড়ি হেডলাইটে যদি অবতল দর্পণ অপশনে থাকে, যদি অপশনাল কোশ্চেন হয়, অবতল দর্পণ যদি অপশনে থাকে, আর সাথে সাথে এখানে যদি অধিবৃত্তীয় দর্পণ অপশনে থাকে, তখন কিন্তু অধিবৃত্তীয় দর্পণটাই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে। কিন্তু যদি অবতল দর্পণ থাকে, অধিবৃত্তীয় দর্পণ না থাকে, তখন কিন্তু অবতল দর্পণের অ্যান্সার হবে, ঠিক আছে। যাই হোক, চলে এসো পরের কোশ্চেন আবার শো করেছি, দেখো প্রত্যেকটা কোশ্চেনই আছে, ঠিক আছে, আগের ভিডিওতে। তাই আগের ভিডিওটা একবার দেখে নাও, ঠিক আছে। জাস্ট একদম নতুন চ্যানেল, নতুনই কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে, একটু জাস্ট খুঁজলে পেয়ে যাবে সব। 2 মার্কস অ্যান্ড 3 মার্কসের কোশ্চেন সব একসাথে রাখা হয়েছে, ঠিক আছে। 3টে 4টা করে কোশ্চেনকে আমি একসাথে শো করাচ্ছি, তোমরা জাস্ট একটু স্ক্রিনশট করে নাও, আর তাড়াতাড়ি করে সেগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। তাড়াতাড়ি গিয়ে খাতা কলম নিয়ে বসে যাও আর সেগুলো প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। ম্যাথগুলো আমি রাখিনি, ম্যাথ রিলেটেড একটা ক্লাস আমি করবো এখানে, বিশেষ করে যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেই রিলেটেডই ম্যাথ এখন আমি আলোচনা করব, তার বাইরে কিন্তু করবো না, ঠিক আছে। কারণ এক্সট্রা ম্যাথ করে এখন তোমাদের এই মুহূর্তে কোনো লাভ হবে না, ঠিক আছে। তাই যে যে পোর্শন থেকে ম্যাথ আসতে পারে সেই পোর্শন নিয়ে আমি হাজির হবো একটু পরেই, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। চলে এসে চ্যাপ্টার 6 চলতড়িৎ। চলতড়িতের এমসিকিউ যদি অ্যান্সার না দেওয়া আছে আমি করে দিচ্ছি, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো একটু, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অ্যাম্পিয়ার, কুলম সেকেন্ড, ভোল্ট ওহম ইনভার্স, ভোল্ট ওহম নাকি ভোল্ট ইনভার্স ওহম। কুলম ইনটু সেকেন্ড মানে, কুলম হচ্ছে কার একক? চার্জের একক, আধানের একক, ঠিক আছে। কুলম ইনটু সেকেন্ড, কুলম ইনটু সেকেন্ড মানে হচ্ছে কি না, এটা কি অ্যাম্পিয়ার হচ্ছে? অ্যাম্পিয়ার কার একক? আই এর একক। আই সমান হচ্ছে ভি সমান আই আর, আমরা ওহমের সূত্র থেকে জানি যে ভি সমান আই আর, ঠিক আছে। তাহলে আই সমান ভি বাই আর, ঠিক আছে। আই সমান হচ্ছে ভি বাই আর, এখান থেকে করবে, ঠিক আছে। তো ভি মানে ভোল্ট, আর মানে হচ্ছে ওহম, তাহলে ভোল্ট বাই ওহম, ভোল্ট ওহম ইনভার্স, ঠিক আছে। ভোল্ট ওহম ইনভার্স কোনটা আছে? এটা। তো সঠিক অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। চলে আসুন নেক্সট, নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? রোধাঙ্ক হ্রাস পাচ্ছে কার ক্ষেত্রে? উষ্ণতা বাড়ালে রোধ কমছে, কার ক্ষেত্রে এটা হয়? উষ্ণতা বাড়ালে রোধ কমে না, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কিন্তু রোধ বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এখানে পরিবাহী কিন্তু হবে না, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অর্ধ পরিবাহী হবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অর্ধ পরিবাহী হবে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদান, প্রকৃতি, প্রস্থচ্ছেদ। তো এখানে আবার বলছি এটা সবগুলোই হবে, ঠিক আছে। তাও একবার গুগল চেক করে নেবে, আমি একবার কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে। যদি এটার অ্যান্সার চেঞ্জ হয় কোনো কারণে, আমি কমেন্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে, পিন করে দেবো, ঠিক আছে। যাই হোক, একটা কোশ্চেন বারবার আসছে যেহেতু আমি এটা পিন করে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট কি বলছে, দেখো, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? ঠিক আছে, রোধের এসআই একক, রোধের এসআই একক কি বটে? না ওহম। সিম্পল জিনিস, একদম সোজা কোশ্চেন।
চলে এসে দেখো, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে? আর্থ লাইন, ফিউজ তার কোনটার সাথে যুক্ত থাকে? আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন, নাকি নিউট্রাল এবং লাইভ লাইন দুটোর সাথেই, ঠিক আছে? ফিউজ তার হচ্ছে লাইভ লাইনের সাথে যুক্ত থাকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ফিউজ তার হচ্ছে লাইভ লাইনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তার বেশি তড়িৎ প্রবাহ হলে গলে যাবে, তাহলে কি হবে না গলনাঙ্কটা কম হবে, ঠিক আছে? আর রোধাঙ্কটা বেশি হবে। কোনটাতে আছে? এই যে উচ্চ গলনাঙ্ক এবং নিম্ন রোধাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? উচ্চ গলনাঙ্ক এবং নিম্ন মানে সরি নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে, ঠিক আছে? চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের একটা বিন্দু একটা গোলাকৃতির, ঠিক আছে? এক্ষেত্রে দুটাই বিন্দু হবে, ঠিক আছে? মনে রাখবে সূত্রতে প্রথমেই বলাই আছে দুটি বিন্দু আধানের ক্ষেত্রেই, ঠিক আছে? আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহের মধ্যে প্রবাহমাত্রা আই হলে, ঠিক আছে? ভি প্রপোর্শনাল আই, এটা 1 হয়ে গেছে, ভি প্রপোর্শনাল আই হবে, ঠিক আছে? ভি প্রপোর্শনাল আই স্কয়ার, ভি প্রপোর্শনাল আই ইনভার্স, নাকি ভি প্রপোর্শনাল আই টু দি পাওয়ার -2। তো এখানে ভি যেহেতু ওহমের সূত্র থেকে আমরা জানি যে ভি প্রপোর্শনাল আই, তাহলে সঠিক অ্যান্সার এখানে কি হবে না ভি প্রপোর্শনাল আই এটা হবে, ঠিক আছে? তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লিউ এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে? আধান কিউ এর মধ্যে সম্পর্ক কি হবে এখানে আমরা জানি ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এটা কি আছে? না হলে অন্য ফর্মও থাকতে পারে, দেখো ভি সমান ডাব্লিউ বাই কিউ, তাহলে এখানে সব কিউ সমান দেওয়া আছে, তাহলে কিউ সমান কি হবে ডাব্লিউ বাই ভি, কোনটাতে আছে দেখো কিউ সমান ডাব্লিউ বাই ভি, কিউ সমান হচ্ছে ডাব্লিউ বাই ভি, এখানে আছে অপশন ডি, ঠিক আছে? চলে এসো নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতাঙ্ক সর্বাধিক হচ্ছে, আচ্ছা তাপ পরিবাহিতা সর্বাধিক হচ্ছে হীরার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা যদি তড়িৎ পরিবাহিতা বলে, আবার বলছি যদি তড়িৎ পরিবাহিতা বলে তাহলে রূপা হবে, ঠিক আছে? যদি তাপ পরিবাহিতা বলে তাহলে হীরা হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আধানের এসআই একক কি বলে? আধানের চার্জের এসআই একক কি বলে? কুলম্ব, প্রত্যেকে জানো, ঠিক আছে? সিজিএস একক কি বলে? কি হবে না সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব হবে, ঠিক আছে? মনে রাখবে। আচ্ছা ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধ আর এবং বিভব প্রভেদ ভি বহমান তারের মধ্যে সম্পর্ক কি? ভি সমান আইআর, প্রত্যেকে জানো ভি সমান আইআর, এটা না জানলে পরীক্ষাতে যাওয়ারই দরকার নেই, ঠিক আছে? ভি সমান আইআর। তারপর চলে এসে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বিভিন্ন যন্ত্রপাতি কোন সমবায়ে যুক্ত থাকে? কোন সমবায়ে? সমান্তরাল সমবায়ে, ঠিক আছে? মনে রাখবে ভালো করে, সমান্তরাল সমবায়ে, ঠিক আছে? আসার চান্স খুব বেশি। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বাড়লে হ্রাস পায়? রোধাঙ্ক উষ্ণতা বাড়লে হ্রাস পায় কোনটার ক্ষেত্রে? না অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? রোধাঙ্ক হ্রাস পায়, উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক হ্রাস পায় অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এখানে অপশন হিসাবেও দিয়ে দিতে পারে, ঠিক আছে? অর্ধ পরিবাহী না দিয়ে এরকম সিলিকন জার্মেনিয়াম, এটা সিলিকন জার্মেনিয়াম এরকম কোনো অর্ধ পরিবাহীর উদাহরণও দিয়ে দিতে পারে, ঠিক আছে? বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, বিভব প্রভেদ, নাকি রোধ, ঠিক আছে? এটাও কিন্তু অনেকেই ভুল করে, তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতার মধ্যে গুলিয়ে যায়, ঠিক আছে? তো এখানে আরো একটা জিনিস যেটা আছে যেটা হচ্ছে যে ওয়াট, এটা ক্ষমতার একক, ঠিক আছে? কিন্তু ওয়াট আওয়ার যদি দিয়ে দেয়, ঠিক আছে? ওয়াট আওয়ারটা কিসের একক? ওয়াট আওয়ার এটা হচ্ছে তড়িৎ শক্তির একক, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? একই রকম ভাবে বিওটিটাও হচ্ছে তড়িৎ শক্তির একক, তড়িৎ ক্ষমতার একক নয়, ঠিক আছে? বোর্ড অফ ট্রেড ইউনিট, কত ইউনিট শক্তি খরচ হলো, ঠিক আছে? সেটাই হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? আচ্ছা 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 1 ওয়াট ঘন্টা সমান হচ্ছে, এখানে ওয়াট ঘন্টার থেকেও তোমাদের কিলো ওয়াট ঘন্টাটা পড়ে, ঠিক আছে? 1 কিলো ওয়াট ঘন্টা, 1 কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶, ঠিক আছে? 3.6 ইন্টু 10⁶ এত জুল হয়, ঠিক আছে? এটাও মনে রাখবে। তাহলে 1 ওয়াট ঘন্টা বলেছে, তাহলে তাকে 1000 দিয়ে ভাগ করে দাও, 10⁻³ হয়ে যাবে, তাহলে 3.6 ইন্টু 10⁻³ মানে 3600 জুল, ঠিক আছে? তাহলে 1 ওয়াট ঘন্টা সমান হচ্ছে 3600 জুল, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? ফিউজ তারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? ফিউজ তার একটু আগেই বললাম, ফিউজ তার কিরকম হওয়া উচিত না নিম্ন গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক, ঠিক আছে? উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক কোথায় আছে? উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক এখানে আছে অপশন সি তে, ঠিক আছে? তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসো কোশ্চেন নাম্বার 18, প্রচুর কোশ্চেন আছে, এটা এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল
মনে রাখবে যে তোমাদের সব থেকে ভাইটাল চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের দুটো চ্যাপ্টার, কি কি না এই চলাতড়ি থেকে তোমাদের 12 নাম্বার আসবে, ঠিক আছে, আর লাইট থেকেও 12 নাম্বার আসবে, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে 12 করে 24 নাম্বার আসবে, ঠিক আছে। আর একই রকম ভাবে অর্গানিক কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি অর্গানিক আর ইনঅর্গানিক যে কেমিস্ট্রি গুলো আছে, ঠিক আছে, মানে জৈব রসায়ন আর অজৈব রসায়ন, এগুলো থেকে তোমাদের 8 করে আসবে, ঠিক আছে। তাহলে এই চারটা চ্যাপ্টার যদি ভালো করে যাও কেউ, তাহলে 8 16 প্লাস 24 মানে 40 নাম্বার কিন্তু ভালো করে যদি করে যাও 40 নাম্বারই কমন পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, যাই হোক, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে কিভাবে পরিবর্তিত হয়, পরিবাহীর রোধটা দৈর্ঘ্যের সাথে কিভাবে, দৈর্ঘ্য বাড়লে আমরা কি জানি সম্পর্ক জানো, সম্পর্ক মনে হলে হবে, ঠিক আছে। আর সমানুপাতিক হচ্ছে L/A হয়, বা ইমপ্লাই দ্যাট আর এটা ইকুয়াল হচ্ছে রো ইন্টু L/A হয়, ঠিক আছে, আর ইকুয়াল হচ্ছে রো ইন্টু L/A হয়। তাহলে দেখো কার সাথে বলেছে, দৈর্ঘ্যের সাথে বলেছে, ঠিক আছে, আরটা এল এর সাথে কি হবে না ডাইরেক্ট প্রপোর্শনাল, ঠিক আছে, আর এল এর সাথে ডাইরেক্ট প্রপোর্শনাল, ঠিক আছে, তাহলে মানে সমানুপাতিক হবে, ঠিক আছে। চলে আসে দেখো নেক্সট, লেঞ্জের সূত্রের সাহায্যে নিচের কোনটি জানা যায়, লেঞ্জের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের দিক জানা যায়, ঠিক আছে। কি কি দিয়েছে, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, ঠিক আছে, লেঞ্জের সূত্র থেকে শুধু অভিমুখ জানা যায়, যেটা ফ্যারাডে বার করতে পারে না সেটাই লেঞ্জ বার করেছিল, ঠিক আছে। ফ্যারাডের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের মান জানতে পারি আমরা, ঠিক আছে, কিন্তু অভিমুখ জানতে পারিনি, যেটা লেঞ্জের সূত্র থেকে জানতে পারি। তাহলে লেঞ্জের সূত্রটা ভালো করে পড়বে, ফ্যারাডের সূত্রটা ভালো করে পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট দুটো সূত্র, ঠিক আছে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়, তামা, অ্যালুমিনিয়াম, টাংস্টেন, নাকি বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। বর্তমানে টাংস্টেনের পরিবর্তে কোনটা ব্যবহার করা হয়, এর মনে রাখবে বর্তমানে টাংস্টেনের পরিবর্তে কিন্তু উলফ্রেমাইট এই ধাতু ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার। আচ্ছা, VSQ কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে, 1 মার্কসের কোশ্চেন সব, ঠিক আছে। তো এগুলো আমি আর বলছি না, এগুলো জাস্ট সব তোমরা আশা করছি পারবে, না পারলে কমেন্ট করো, বলাই আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করাই আছে, সেখানে তোমরা জাস্ট যেটাই না পারবে ছবি তুলবে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দেবে, ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার কিন্তু পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, একটু জাস্ট শো করাচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন একটু দেখে নাও, ঠিক আছে, তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, তাড়াতাড়ি স্ক্রিনশট করে নাও প্রত্যেকটা কোশ্চেন। এটা আমি করে দিলাম যে এক বিওটি সমান কত জুল, 3.6 × 10⁶ জুল, ঠিক আছে। ফিউজ তারকে মূল বর্তনের সাথে কোন সমবায় যুক্ত থাকে, ঠিক আছে, ফিউজ তার শ্রেণী সমবায় যুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেন একবার শো করাচ্ছি, তোমরা শুধুমাত্র স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, তাড়াতাড়ি করে। আচ্ছা, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 নম্বর 3 নম্বর সব কোশ্চেন একসাথে দেওয়া আছে, ঠিক আছে, একটু দেখে নাও তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি স্ক্রিনশট করে নাও। আমি 3টা করে কোশ্চেন একসাথে শো করাচ্ছি, ঠিক আছে, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড করে থাকবে, তাড়াতাড়ি করে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। প্রচুর কোশ্চেন আছে 13টা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো সাথে সাথে আমি কিছু সাজেস্টিভ জিনিসও বলবো আবার, সেগুলো করে গেলে তোমরা 100 থেকে 100%ই পাবে, ঠিক আছে, কমন পেয়ে যাবে। এইটুকুই তো বই, মাত্র 140-50টা পাতা আছে, একদিনে রিভিশন করার পক্ষে যথেষ্ট। এই কোশ্চেনগুলো জাস্ট প্র্যাকটিস করে যাও। আমি আমার তরফ থেকে বলতে পারি যে বেশিরভাগ কোশ্চেন, মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু কমন পাবে, ঠিক আছে। চলে এসো চ্যাপ্টার 7 কি বলছে, পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু বইয়ের চ্যাপ্টারের সাথে নাও মিলতে পারে, আগে পরে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন রাশিটির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, আলফা, বিটা, গামা রশ্মি নাকি ক্যাথোড রশ্মি, ঠিক আছে। তো দেখো, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামা রশ্মি, ঠিক আছে, আর আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি আয়নিত করার, গ্যাসকে আয়নিত করার বলো বা কোনো তোমার কি বলবো না কোনো এলিমেন্টকে, ঠিক আছে, আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে আলফা রশ্মি, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ভেদন ক্ষমতা যেহেতু বলেছে, তাহলে গামা রশ্মি হবে, ঠিক আছে। একটি আলফা কণা নির্গত হলে পরমাণুর ভর সংখ্যার কত পরিবর্তন হয়, ভর সংখ্যা 4 একক কমে যায়, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, এমসিকিউ গুলো একটু আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো অ্যান্সার দেওয়া আছে সেগুলো জাস্ট শো করাবো, ঠিক আছে, যেগুলো দেওয়া নেই এমসিকিউ গুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। বিটা কণা আসলে কি ওটা, বিটা কণা আসলে হচ্ছে দ্রুতগামী ইলেকট্রন কণার স্রোত, ঠিক আছে, বিটা কণা হচ্ছে দ্রুতগামী ইলেকট্রন কণার স্রোত, ঠিক আছে। চলে এসো নেক্সট কোশ্চেন নম্বর কি বলছে 4। আচ্ছা, সূর্যের শক্তির প্রধান উৎস কি বটে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় সংযোজন হবে, ঠিক আছে। চলে এসো নিচের কোনটির তেজস্ক্রিয়তার এসআই একক, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল, ঠিক আছে, তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বটে, ঠিক আছে।
চলে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় কোন কোণাটি ব্যবহার করে আঘাত করা হয়? বিভাজন প্রক্রিয়ায় কোন কোণাটি ব্যবহার করা হয়? না নিউটন কোণা ব্যবহার করা, ঠিক আছে। আচ্ছা, তাপীয় নিউটন কথাটা একটু মনে রাখবে, ঠিক আছে। যেখানে উচ্চ শক্তি নিউটন গুলোকে তাপীয় নিউটন কনভার্ট করা হয়, ঠিক আছে, তারপরে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। এখানে মডারেটর হিসেবে কাকে ব্যবহার করা হয়? না মডারেটর হিসেবে গ্রাফাইট আর ভারী জল ব্যবহার করা হয়। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো আমি মুখে বলছি সেগুলোও কিন্তু সাথে সাথে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। ক্যান্সারের চিকিৎসা নিচের কোন তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়? কোবাল্ট 60 ব্যবহার করা হয়, ঠিক আছে। ক্যান্সারের চিকিৎসা হচ্ছে কোবাল্ট 60 ব্যবহার করা হয়, ঠিক আছে। এই আইসোটোপ ব্যবহার করা হয়। গামারশ্মির আধান, গামারশ্মির ক্ষেত্রে আধানের মান কত? না গামারশ্মির আধান, আচ্ছা এর মান কি রকম বলেছে? ধনাত্মক ঋণাত্মক কোনো কিছু হয় না, শূন্য হবে, শূন্য নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা, তেজস্ক্রিয়তা কি একটা পারমাণবিক ঘটনা? অবশ্যই নয়, ঠিক আছে। এটা নিউক্লিয়াসের ঘটনা, রাসায়নিক ঘটনা বলা যাবে না, ঠিক আছে। নিউক্লিয় ঘটনা, ঠিক আছে। তেজস্ক্রিয়তা হচ্ছে নিউক্লিয় ঘটনা, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি, ঠিক আছে। আবার চলে এসেছে 1 মার্কসের কোশ্চেন, আমি আবার শো করাচ্ছি, তাড়াতাড়ি করে তোমরা স্ক্রিনশট করে নাও। এখানে কিছু অ্যান্সার দেওয়া আছে, দেখো। আলফা বিটা রশ্মি নিঃসরণের নিউক্লিয়াসের পরিবর্তন কিরূপ হয়? ঠিক আছে, আলফা রশ্মি যখন বেরিয়ে যায়, ঠিক আছে, তখন কি হয়? না ভর সংখ্যার 4 ঘর কমে, আর সাথে সাথে নিচের যে প্রোটন সংখ্যাটা আছে সেটা 1 ঘর, সেটা হচ্ছে 2 ঘর কমে, ঠিক আছে। আর বিটা রশ্মির ক্ষেত্রে কি হয়? না বিটা রশ্মির ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা 1 ঘর বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মি মাপার যন্ত্রের নাম কি? গিগার মুলার কাউন্টার, ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কোবাল্ট 60, একটু আগে করলাম, ঠিক আছে। জীবাশ্মের বয়স নির্ণয় কোনটা ব্যবহার করা হয়? কার্বন ডেটিং, ঠিক আছে, C14। আচ্ছা, তেজস্ক্রিয়তার একটি ক্ষতিকারক প্রভাব লেখো, জিনগত পরিবর্তন বা লিউকোমিয়া, ঠিক আছে। আচ্ছা, তেজস্ক্রিয়তার এসআই একক কি বটে? একটু আগে বললাম, বেকারেল, ঠিক আছে। পরমাণু নিউক্লিয়াস থেকে কোন রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা অপরিবর্তিত থাকে? আচ্ছা, এখানে হচ্ছে গামা কণা হবে, ঠিক আছে। গামা কণা নির্গত হলে, যেহেতু গামা কণা এটা হচ্ছে আধানহীন কণা, ঠিক আছে, তাহলে গামা কণা নির্গত হলে কোনোটাই কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 8, একটু দেখো, তাদের করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। সূর্য নক্ষত্রের শক্তি উৎস কি? নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। অনেক প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল আছে, যেগুলো একটা নাম তোমরা লিখতে পারো, ঠিক আছে। আলফা বিটা গামা রশ্মির কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? একটু আগে করলাম, নিউক্লিয় চুল্লিতে কোন নিউক্লিয় বিক্রিয়া কে কাজে লাগানো হয়, ঠিক আছে। তো প্রত্যেকটাই স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, তাড়াতাড়ি করে। এর অ্যান্সার তোমরা নিজেরা করো, যেটা না পারবে স্ক্রিনশট নাও, সরাসরি ছবি তুলে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, ওখানে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ভিএসএ কিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে। ভিএসএ টি কিউ হতো, ঠিক আছে। 3 নম্বরের কোশ্চেন সব। তেজস্ক্রিয়তা কি? এটি কি ধরনের ঘটনা? তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো, ঠিক আছে। আজকে শুধুমাত্র আমি কোশ্চেন আনসার আলোচনা করবো, ঠিক আছে, ম্যাথের দিকে যাচ্ছি না, কারণ এত সময় কিন্তু নেই। নিউক্লিয় বিভাজন কাকে বলে? ম্যাথ রিলেটেড যে শর্টসগুলো আমি বানাবো, সেইখান থেকে তোমরা শর্টসগুলো থেকে ম্যাথগুলো দেখবে, ঠিক আছে। আমি একটা একটা করে শর্টস বানাবার চেষ্টা করবো, ঠিক আছে, ওখান থেকে দেখবে, ঠিক আছে। তাদের করে স্ক্রিনশট করো। আচ্ছা, চলে এসো চ্যাপ্টার 8, পর্যায় সারণী। ফার্স্ট 1 মার্কস কোশ্চেন, ঠিক আছে। কি বলেছে? আধুনিক পর্যায়ের সূত্রের ভিত্তি কি? পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক সংখ্যা, আণবিক গুরুত্ব, কক্ষপথের সংখ্যা। না, অবশ্যই পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, সেটাই হচ্ছে আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি, ঠিক আছে। আধুনিক পর্যায় সূত্র এটা কার বোর্ডে পর্যায় সূত্র দিয়েছে কে? না মোজলে, নামটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। দীর্ঘ পর্যায় সারণীতে মোট শ্রেণীর সংখ্যা কোটা? না দীর্ঘ পর্যায় সারণীতে মোট শ্রেণী হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি শ্রেণী, ঠিক আছে। নিচের কোনটা একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা? আমি আর বলবো না এগুলো, তাড়াতাড়ি করে তোমরা স্ক্রিনশট নাও, নাহলে অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা? তাড়াতাড়ি করে তোমরা যেটা 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 পারবে না তাদের কমেন্ট করো, ঠিক আছে। হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? বলবো নাই, নিজেরা করো, ঠিক আছে। নিচের কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা, ঠিক আছে। সন্ধিগত মৌলের উদাহরণ 3 থেকে 12 নম্বর শ্রেণীতে আছে, সব মৌলগুলো সন্ধিগত মৌল, ঠিক আছে, সব সন্ধিগত ধাতু। নাম আমি বলবো না, ঠিক আছে। কোনটা হবে সন্ধিগত মৌল, তাদের তোমরা পারলে কমেন্ট করো। আচ্ছা, ভি এসে কিউ কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন, কোনটাকে দুষ্ট মৌল বলা হয়? বলবো না, নিজেরা করো, তাড়াতাড়ি করে, অ্যান্সার দেওয়া আছে। যাই হোক, ইউরেনিয়াম ইউরেনিয়ামোত্তর, ঠিক আছে। ইউরেনিয়ামোত্তর একটা মৌলের নাম, মানে ইউরেনিয়াম পরবর্তী একটা মৌলের নাম, ঠিক আছে। এগুলো অ্যান্সার দেওয়া আছে, জাস্ট স্ক্রিনে শো করাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নাও তাড়াতাড়ি করে, ঠিক আছে। দূরে দূরে করে কোশ্চেন আমি
শো করাচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আচ্ছা, এসএটি কিউ কোশ্চেন 3 মার্কসের কোশ্চেন, এর অ্যান্সার কিন্তু করা নেই। এগুলো আমি জাস্ট স্ক্রিনে শো করাচ্ছি 3টা করে কোশ্চেন, ঠিক আছে। 3টা করে কোশ্চেন শো করাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তাড়াতাড়ি 3টা করে কোশ্চেন শো করাচ্ছি, তাড়াতাড়ি করে স্ক্রিনশট করো, ঠিক আছে। যেটা না পারবে তাড়াতাড়ি কমেন্ট করো। আজকে রাত্রে এখনই খাতা নিয়ে বসে যাও সব কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। যা পড়ার পড়া হয়ে গেছে, আর পড়ার কিছু নেই, শুধু সাজেশন দেখবে আর করে যাবে, ঠিক আছে। আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টার নাম্বার 9। নিচের কোনটি সমযোজী বন্ধন বর্তমান? কোনটাতে সমযোজী বন্ধন আছে? HCl দেওয়াই আছে, ঠিক আছে। একটি আয়নীয় যৌগের উদাহরণ। অ্যান্সারগুলো যেহেতু করাই আছে তাই আমি জাস্ট শো করাচ্ছি, ঠিক আছে। অ্যান্সার যেহেতু করাই আছে তাই আমি শো করাচ্ছি, ঠিক আছে। আমি আর করছি না এগুলো। দুটো করে কোশ্চেন জাস্ট শো করাচ্ছি, ঠিক আছে। অ্যান্সারগুলো দেওয়া আছে, দেখো, তোমরা জাস্ট স্ক্রিনশট করো, পড়তে থাকো, ঠিক আছে। যারা একবারে কিছু জানো না মুখস্থ করো, যারা মোটামুটি জানো তারা জাস্ট একবার দেখে নাও। যাদের সবই পড়া আছে তাদের দেখারও দরকার নেই, তাদেরকে যাই কোশ্চেন দেওয়া তারা কিন্তু 100-এ 100ই পাবে, ঠিক আছে। ভিএসএটি কিউ কোশ্চেন 1 মার্কসের কোশ্চেন। একটা তরল সমযোজী যৌগের নাম লেখো। জল সবাই জানে, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল এটাও হতে পারে। এমন একটা যৌগের নাম লেখো যাতে আয়নীয় ও সমযোজী বন্ধন উভয় প্রকার বন্ধনে বর্তমান। পটাশিয়াম সায়ানাইড KCN বা সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, NaOH। লুইস ডট চিত্র অঙ্কনের সময় ইলেকট্রনগুলিকে কি হিসেবে দেখানো হয়? ছোট বিন্দু বা মানে এখানে ডট বা ক্রস দিয়ে দেখানো হয়, ঠিক আছে। আমার নামটাই দেওয়া আছে লুইস ডট গঠন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, CaO এতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, ঠিক আছে। যেহেতু এরা এখানে আয়নগুলো একসাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করছে, ঠিক আছে। আচ্ছা, একটা অধাতব মৌলের নাম লেখো যার পরমাণুতে 3টি সমযোজী বন্ধনেই তৈরি হতে পারে, ঠিক আছে। তৈরি করতে পারে, 3টি সমযোজী বন্ধন তৈরি করতে পারে, ঠিক আছে। নাইট্রোজেন, ঠিক আছে। 2টি করতে পারে কে? অক্সিজেন, ঠিক আছে। চলে এসো। আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎকরণ করে না কেন? লেখা আছে, একটু দেখে নেবে, স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। CCl4 জলে অদ্রাব্য কেন? জাস্ট প্রত্যেকটা কোশ্চেনে একটু দেখে নাও, স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। সবচেয়ে সরল জৈব সমযোজী যৌগ CH4 প্রত্যেকে জানো, মিথেন। এসএটি কিউ কোশ্চেন 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে 3টি মূল পার্থক্য লেখো, ঠিক আছে। পার্থক্যগুলো কি কি বিষয় লিখবে বলেই দেওয়া হয়েছে, ভৌত অবস্থা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, ঠিক আছে। এই 3টা পয়েন্টের উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে, ঠিক আছে। আচ্ছা, লুইস ডট গঠন অঙ্কন করো। আমি কয়েকটা এখানে দিয়েছি জাস্ট এক্সাম্পল হিসেবে, লুইস ডট গঠন থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। MgCl2 অণু কিভাবে গঠিত হয় তা ইলেকট্রন বিন্যাস সহ দেখাও। এর মধ্যে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, ঠিক আছে। চিনির জলীয় দ্রবণ তড়িৎ করতে পারে না, কিন্তু লবণের জলীয় দ্রবণ তড়িৎ করতে পারে কেন? লবণ তড়িৎজয়ী যৌগ বলে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। আচ্ছা, আয়নিক যৌগগুলি জাস্ট স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। আমি আর বলছি না, তাড়াতাড়ি করে স্ক্রিনশট করো আর পড়তে শুরু করে দাও। PDF আমি কাউকে শেয়ার করবো না, ঠিক আছে, তাই স্ক্রিনশট করো আর পড়তে থাকো। MCQ কোশ্চেন 1 মার্কসের, অ্যান্সার দেওয়া আছে। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোনটা ব্যবহার করা হয়? ঠিক আছে, পোটাচুন, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। আবার এখান থেকে পড়তেও পারে যে H2SO4 বা P2O5 কে ব্যবহার করা হয় না কেন, ঠিক আছে। তারও অ্যান্সার, তারও কোশ্চেন দেওয়া আছে এখানে, তোমরা অ্যান্সারগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। নেসলার বিকারকের বর্ণ কিরকম হয়? ঠিক আছে, লালচে বাদামি, ঠিক আছে। নেসলার বিকারক আসলে কি বটে? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে, K2HgI4, ঠিক আছে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির অনুঘটকটা কি বটে? না, লোহা চূর্ণ, লৌহ চূর্ণ, ঠিক আছে। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ কত পার্সেন্ট? ঠিক আছে, লাইকার অ্যামোনিয়াতে 35% অ্যামোনিয়া থাকে, ঠিক আছে। কীট যন্ত হয়ে গেছে, যাই হোক, এটা হচ্ছে কিপ যন্ত হবে। আমি একটু লিখে দিই, কিপ যন্ত। কিপ যন্ত্র প্রস্তুত করা যায় কোন গ্যাসটিকে? H2S, ঠিক আছে। আচ্ছা, পোলিয়াম এর সংকেত কি? H2S2O7, ঠিক আছে, গড়টা হবে। যাই হোক, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় কোন অনুঘটকটা এখানে ব্যবহার করা হয়? না, V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ঠিক আছে। আচ্ছা, অসল পদ্ধতিতে
কোন অ্যাসিড উৎপন্ন করা হয়, ঠিক আছে। অসল পদ্ধতিতে উৎপন্ন করা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। পঁচাটিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটা? হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। চলে এসো, VSATQ কোশ্চেন 1 মার্কসের, ঠিক আছে। জাস্ট আমি আবার শো করাচ্ছি, সব উত্তর দেওয়া আছে, ঠিক আছে, সব উত্তর এগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। তাই একটু জাস্ট তাদের করে স্ক্রিনশট করো আর পড়তে শুরু করে দাও। 3টা করে কোশ্চেন আছে, আমি জাস্ট শো করাচ্ছি, ঠিক আছে। 3টা করে কোশ্চেন আছে, জাস্ট শো করাচ্ছি, পড়তে শুরু করে দাও। দুটো দুটো করে অ্যান্সার কোশ্চেন আনসার দেখা যাচ্ছে, দুটো করে, তাতে করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। 2 মার্কসের কোশ্চেন, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির বর্ণনা দাও। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্তগুলি সমীকরণ সহ লেখো, ঠিক আছে। বারবার বলছি, যেটার অ্যান্সার পারবে না স্ক্রিনশট করে পাঠিয়ে দাও, অ্যান্সার পাঠিয়ে দেবো, ঠিক আছে। লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি? অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কেন গাঢ় H2SO4 বা P2O5 ব্যবহার করা যায় না কেন, ঠিক আছে। শিল্প পদ্ধতিতে ইউরিয়া প্রস্তুতির ধাপ দুটি সমীকরণ সহ লেখো, ঠিক আছে। কিপ যন্ত্রে H2S গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো। কেন এই প্রস্তুতিতে গাঢ় H2SO4 বা গাঢ় H3 ব্যবহার করা হয় না। একটি বিজারক দ্রব্য উদাহরণ দাও, সমীকরণ সহ বুঝিয়ে লেখো। নাইট্রোলিম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটি কিভাবে প্রস্তুত করা হয়? অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতের নীতির সমীকরণ সহ লেখো, ঠিক আছে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির শর্ত এবং সমীকরণ লেখো, ঠিক আছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি আর নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, ঠিক আছে, দুটোই একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। নেসলার বিকারক কি? এটাও দেখবে, ঠিক আছে। এর সাহায্যে কিভাবে অ্যামোনিয়া শনাক্ত করা হয়, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন জাস্ট একবার শেষবারের জন্য পড়ে নাও, ঠিক আছে। শেষবারের জন্য পড়ে নাও প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, চলে এসো, এটা 3 মার্কসের কোশ্চেন। অ্যামোনিয়া গ্যাসকে বায়ু নিম্ন অপসারণের গ্যাস হিসেবে সংগ্রহ করা হয় কেন? অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া তৈরি করা হয়, ঠিক আছে। পরীক্ষাগার প্রস্তুতি, এখানে এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। এই অংশ থেকে প্রস্তুতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, ঠিক আছে। আমি কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে সেটা উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে, এবং শর্তগুলো ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে। অ্যামোনিয়া NH3, এখান থেকে কি আসবে না, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং সমীকরণটি লেখো। গ্যাসটি শুষ্ক করতে P2O5 গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড H2S থেকে কি আসবে না, কিপ যন্ত্রে H2S প্রস্তুতির নীতি, রাসায়নিক সমীকরণ সহ লেখো। কেন গাঢ় H2SO4 দিয়ে এটি শুষ্ক করা যায় না, ঠিক আছে। নাইট্রোজেন থেকে কি কোশ্চেন আসতে পারে? পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং সমীকরণ লেখো। এক্ষেত্রে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইট, ঠিক আছে, NH4NO2 কেন উত্তপ্ত করা যায় না, ঠিক আছে। আচ্ছা, শিল্প প্রস্তুতি, ঠিক আছে, শিল্প প্রস্তুতি কার কার পড়বে? এখানে শিল্প উৎপাদনের নাম, অনুঘটক এবং শর্তগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। হেবার পদ্ধতি, এখান থেকে আসবে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্ত এবং রাসায়নিক সমীকরণ। অসল পদ্ধতি, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপ এবং সমীকরণ। নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির প্রত্যেকটা ধাপ দেখতে হবে, সাথে সাথে সমীকরণ, ঠিক আছে। স্পর্শ পদ্ধতি থেকে কি আসবে? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, H2SO4 প্রস্তুতির শর্ত এবং সমীকরণ, ঠিক আছে, সাথে সাথে ওলিয়াম কি। চলে এসো চ্যাপ্টার 11 জৈব রসায়ন, ঠিক আছে। নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত মানে যেগুলোতে কি থাকবে না, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে। তো এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে শুধুমাত্র এটাতেই C2H6, ঠিক আছে। এর নাম কি ওটা? ইথেন, ঠিক আছে। আচ্ছা, IUPAC পদ্ধতিতে অ্যাসিটিক অ্যাসিডের নাম, IUPAC পদ্ধতিতে অ্যাসিটিক অ্যাসিডের নাম কি ওটা? অ্যাসিটিক অ্যাসিড নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড, অপশন গ। চলে এসো, নেক্সট কোশ্চেন নাম্বার 3। এলপিজি এর প্রধান উপাদান কি ওটা? এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন, এই দুটোই হচ্ছে এলপিজির উপাদান, ঠিক আছে। এলপিজির প্রধান উপাদান যদি বলে তখন হচ্ছে বিউটেনে লিখবে, ঠিক আছে। টেফলন কার পলিমার? টেফলন হচ্ছে, টেফলনের পুরো নাম কি ওটা? টেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে। এর পলিমার হচ্ছে টেফলন, ঠিক আছে, পলি টেট্রাফ্লুরো ইথিলিন হবে, ঠিক আছে। আচ্ছা, কার্যকরী মূলক CHO উপস্থিত থাকে নিচের কোনটিতে? CHO গ্রুপটা কার বটে? CHO হচ্ছে, কার্যকরী মূলকগুলো একটু ভালো করে দেখে নিবে। CHO হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে। নিচের কোনটি সমাবয়তা ধর্ম দেখা যায় না? সমাবয়বতা ধর্ম দেখা যায় না, এখানে এর সমাবয়তা দেখা যায় না, ঠিক আছে। CH4 এর সমাবয়তা ধর্ম দেখা যায় না, এর কোনো চেন নেই, ঠিক আছে, সমাবয়তা দেখা যাবে না।
আচ্ছা, ইথিলিন থেকে পলিথিন তৈরির প্রক্রিয়াটি হলো, ইথিলিন থেকে পলিথিন তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? পলিমারাইজেশন, পলিমারাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এটা ডেনাচুড হয়ে গেছে, এটা হচ্ছে ডিনেচার্ড হবে, ঠিক আছে, ডিনেচার্ড, ডিনেচার্ড স্পিরিট, ঠিক আছে। স্পিরিটে মিথানল কত পার্সেন্ট থাকে, ঠিক আছে, ডিনেচার্ড স্পিরিটে কত পার্সেন্ট মিথানল থাকে? না, 95%, ঠিক আছে। অ্যাসিটিলিন অণুতে কার্বন কার্বন বন্ধন কটা আছে? 3টে আছে, ঠিক আছে। অ্যাসিটিলিন হচ্ছে একটা অ্যালকাইন ওয়াটার, ঠিক আছে, 3টা কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, ঠিক আছে। আচ্ছা, চলে এসো। কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি দেখা যায় কোন শ্রেণীতে? ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল, নাকি সবকটিতে সমান? এখানে সঠিক অ্যান্সার কি হবে? অ্যালকেনে হবে, ঠিক আছে। ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি দেখা যাচ্ছে অ্যালকেনের, ঠিক আছে। আচ্ছা, ভিএসএটি কিউ কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন। সরলতম জৈব যৌগের নাম অ্যান্সার লেখা আছে যেহেতু সেই জন্য আর বলছি না। পিভিসি পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। একটা প্রাকৃতিক পরিমাণের উদাহরণ দাও। সেলুলোজ, স্টার্চ, ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। প্রোটিনও মনে রাখবে, ঠিক আছে, প্রোটিন একটা প্রাকৃতিক পরিমাণ বটে, ঠিক আছে। আচ্ছা, ইথানল ও ডাই মিথাইল ইথার পরস্পরের কি বটে? এরা কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব বটে, ঠিক আছে। মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? মিথেন অণুতে HCH, এখানে বন্ধন কোণের মানটা মিথেন আর ইথেন দুটোরে দেখে নেবে ভালো করে, ঠিক আছে। আর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ধন কোণ আর বন্ধন দৈর্ঘ্য, কার্বন 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 হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্যগুলো প্রত্যেকটা দেখে নেবে ভালো করে, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার চান্স খুব বেশি, ঠিক আছে। 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। চলে এসে দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত কি? না, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH, ঠিক আছে। একটি জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ লেখো। প্রোটিন একটু আগেই বললাম, ঠিক আছে, প্রোটিন বা সেলুলোজ, ঠিক আছে, সেগুলো হবে। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটি বেশি সক্রিয়? অসম্পৃক্ত বেশি সক্রিয়, ঠিক আছে। আচ্ছা, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে। টেফলনের একটি ব্যবহার লেখো। রান্নার বাসনে ননস্টিক কোটিং করতে টেফলন ব্যবহার করা হয়, ঠিক আছে। ননস্টিক কোটিং কোন পলিমার ব্যবহার করা হয়? পরীক্ষা আসে অনেকবার, ঠিক আছে। আচ্ছা, এসএটি কিউ কোশ্চেন, 2 মার্কস এন্ড 3 মার্কসের কোশ্চেন। আমি আবার শো করাচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তিন সেকেন্ড বা 4 সেকেন্ড করে থাকবে, ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। চ্যাপ্টার 12 ধাতুবিদ্যা, ঠিক আছে। ধাতুবিদ্যা থেকে আমি অল কোশ্চেনকে একসাথে রেখেছি, কি টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, একটু দেখে নাও, ঠিক আছে। আকরিক এবং সংকর ধাতু, এখান থেকে এমসিকিউ যা যা কোশ্চেন আসবে, ঠিক আছে, এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন, ঠিক আছে, এবং সরাসরি প্রশ্ন বেশি আসে, ঠিক আছে, আকরিক এবং সংকর ধাতু থেকে, ঠিক আছে। নিচের ছকটি ভালো করে তৈরি রাখবে। লোহা, তামা, অ্যালুমিনিয়াম এবং দোস্তা বা জিঙ্ক, ঠিক আছে। এই 4টি ধাতুর প্রধান আকরিকের নাম এবং সংকেত, ঠিক আছে, এটা ভালো করে দেখবে। বিশেষ করে রেড হেমাটাইট, ঠিক আছে, চ্যালকোপাইরাইটিস আর বক্সাইট এবং ক্যালামাইন, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। সংকর ধাতু হিসাবে স্টেনলেস স্টিল, ডুরালুমিন, ব্রোঞ্জ এবং পিতলের উপাদান এবং একটি করে ব্যবহার। বিপজ্জনক সংকর ধাতু হিসাবে বিমানের কাঠামো তৈরিতে কেন ডুরালুমিন ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধাতু নিষ্কাশন সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী, এখানে কি কি আছে না, এই অংশটি পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তড়িৎ বিজারণ পদ্ধতি, কোন কোন ধাতু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এই পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এবং কেন? অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার, ঠিক আছে, এটা ফ্লুরোস্পার স্পেলিংটা একটু ভুল আছে, ফ্লুরোস্পার হবে, ঠিক আছে। এর ভূমিকা কি? আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতি, জিঙ্ক অক্সাইড জেডেনও থেকে জিঙ্ক নিষ্কাশনের যে নীতি সমীকরণ সহ লেখো, ঠিক আছে। থার্মিট পদ্ধতি, থার্মিট মিশ্রণ কি? রেল লাইন বা জাহাজের ফাটল দিয়ে ফাটল জোড়া দিতে এর ব্যবহার এবং সমীকরণ সহ বর্ণনা করো, ঠিক আছে। তাহলে থার্মিট পদ্ধতিটা ভালো করে পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে। আচ্ছা, ধাতু সক্রিয়তা শ্রেণী, চলে এসো। সোডিয়াম কেন প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না? গোল্ড বা প্লাটিনাম কেন মুক্ত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, কেন এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, আর গোল্ড বা প্লাটিনামকে কেন মুক্ত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে নাও। ধাতুর ক্ষয় নিবারণ এবং এই অংশ থেকে বাস্তবধর্মী প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, লোহার মরিচা পড়ার শর্ত, মরিচা নিবারণের উপায়, ঠিক আছে। গ্যালভানাইজেশন কি? টিন প্লেটিং, ঠিক আছে। এবারে কোন প্লেটিং এর ক্ষেত্রে কাকে কি হিসাবে ব্যবহার করবো, ঠিক আছে, মানে অ্যানোডে কাকে, ক্যাথোডে কাকে, এগুলো একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। তামা এবং অ্যালুমিনিয়ামের ক্ষয়, তামার পাত্রে সবুজ ছোপ, বেসিক কপার কার্বনেট পড়ে কেন, ঠিক আছে, সবুজ ছোপ কেন পড়ে?
লিখতে হবে একটু, ঠিক আছে, বই একটু দেওয়া আছে, ভালো করে দেখবে, চ্যাপ্টারটা খুঁজে দেখো, ঠিক আছে। অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করা বা টক খাবার রাখা স্বাস্থ্যকর। অ্যালুমিনিয়াম পাত্রে তাহলে রান্না করা খাবার বা টক জাতীয় খাবার রাখা স্বাস্থ্যকর নয়, ঠিক আছে। স্বাস্থ্যকর নয় কেন, ভালো করে দেখে নাও এটা একটু। অ্যানোডাইজিং, অ্যালুমিনিয়ামের উপর অক্সাইডের আস্তরণ, ঠিক আছে, আস্তরণ ফেলে তাকে কিভাবে রক্ষা করা হয়। গুরুত্বপূর্ণ কিছু সমীকরণ, ঠিক আছে, এই থার্মিট বিক্রিয়া, কার্বন বিজার বিক্রিয়া, এগুলো ভালো করে দেখো, ঠিক আছে। সাথে সাথে দেখো, তোমরা সাথে কিন্তু স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, কারণ প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যাথোড অ্যানোড বিক্রিয়া বলছে কি না, অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রস্তুতির জন্য কিছু টিপস এখানে দেওয়া আছে, যে আকরিকের সংকেতগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে। আকরিকের সংকেতগুলো, বিশেষ করে আকরিকের সংকেত থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, ঠিক আছে। বিশেষ করে আকরিক এবং খনিজের মধ্যে পার্থক্য, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এই কি বলছে না, এই ব্যাখ্যাটি অবশ্যই তৈরি রাখবে। তো এখান পর্যন্ত আমি আলোচনা করছি আজকের এই ভিডিওতে, ঠিক আছে। তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করে প্রত্যেকটা জিনিস কালেক্ট করে রাখো, ঠিক আছে। যেটা না পারবে খুব তাড়াতাড়ি এখানে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার একবার শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি মেসেজ করো, আমি অ্যান্সার পাঠিয়ে দেবো 8001806200, ঠিক আছে। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে তোমরা প্রত্যেকে শেয়ার করো তোমাদের না পারা কোশ্চেনগুলো, ঠিক আছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি তার অ্যান্সার তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিওর সাথে নিয়ে, ঠিক আছে, চলো।